বলি হুম। একজন পরিচিত ব্যক্তি, মানে হ্যাঁ। একজন দিনমজুর হ্যাঁ। পরিচিত ব্যক্তি আমাদের দেশে অত্যন্ত মনে হয়। এই তা এখানে একটা ভার বাদ পড়ে গেছে, একজন দিনমজুর হয় পরিচিত ব্যক্তি আমাদের দেশে। এখানে ইজ বা হয়, দেখেন একজন দিনমজুর আমাদের দেশে। হ্যাঁ, আমি একটু বলি, দেখেন একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। এই যে জায়গাটা, হাসনা আপা, নুপুর দিদি ভালো করে খেয়াল করেন, এই যে জায়গাটা বললাম, এখানে কি কোনো ভার্ব আছে বাংলায়? দেখেন তো, আমার মনে হয় আপনি খুঁজে পাবেন না। এখানে ভার্ব নেই। নেই। তাহলে যেখানে, মনে রাখবেন, যেখানে ভার্ব থাকে না সেখানে, একেবারে কথাটা খুব মনের খাতায় লিখে রাখেন, বাংলা বাক্যে যেখানে ভার্ব থাকে না সেখানে আপনাকে ইজ, এম ইজ আর অর্থাৎ বি ভার্বটাকে একটা ভার্ব হিসাবে বসাতে হবে। অর্থাৎ বাংলাটা এইভাবে সাজাবেন, একজন দিনমজুর হয় একজন পরিচিত ব্যক্তি আমাদের দেশে, অথবা আমাদের দেশে ওইটা ভার্বের পরে দিলেও হবে, অথবা ওইটা আগে দিলেও হবে। অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসতে পারে, বাক্যের মাঝে বসতে পারে, বাক্যের শেষেও বসতে পারে। আমি আবার একটু বলি, একজন দিনমজুর হয়, এই যে দিনমজুর আর আমাদের এর মাঝে এখানে মনে মনে আপনাকে একটা হয় ধরে নিয়ে আসতে হবে। কেমন দেখেন, আমি যদি বলি আমি একজন ছাত্র, এই বাক্যে কি কোথাও কোনো ভার্ব আছে? নেই। তাহলে এখানে কি করতে হবে? এখানে মনে মনে আনতে হবে আমি হই একজন ছাত্র। যদি বলি সে একজন কৃষক, কি বললাম আমি? সে একজন কৃষক। আচ্ছা, এইটা যদি বলি সে একজন কৃষক, তাহলে এখানে ইয়েস হি ইজ এ ফার্মার, তো এখানে আপনি ভার্ব এনেছেন না? ইজ, ইজ আনছেন। তো এই ইজ কি বাংলায় ছিল? বাংলায় কিন্তু ওখানে ছিল না। তাহলে ওখানে বাংলায় ভার্ব নেই, ইংরেজিতে ভার্ব আনলেন কেন? প্রথম কথা হচ্ছে ভার্ব ছাড়া কোনো বাক্য হয় না, হোক সেটা বাংলা বাক্য, হোক সেটা ইংরেজি বাক্য। তো ইংরেজি বাক্যে এখানে বাংলাতেও ভার্ব নেই, ইংরেজিতেও ভার্ব দিব না, তা তো হয় না। আমরা পড়েছি ভার্ব ইজ কল্ড দ্য হার্ট বিট অফ এ সেন্টেন্স, তাই না? তাহলে এখানে যদি বলি সে একজন কৃষক, সে হচ্ছে এখানে প্রোনাউন বা সাবজেক্ট, একজন এ এটা আর্টিকেল বা অ্যাডজেক্টিভ বলা যায়। মনে রাখবেন আর্টিকেল গুলা কিন্তু অ্যাডজেক্টিভ, এ এন দি, এই তিনটাকে আর্টিকেল বলা হয়। আর্টিকেলরা কিন্তু অ্যাডজেক্টিভের বংশধর, মনে রাখবেন এটা। তো কি বললাম? সে একজন কৃষক, তাহলে সে হচ্ছে প্রোনাউন, এ হচ্ছে আর্টিকেল, কৃষক হচ্ছে নাউন। তো এখানে ভার্ব কনে গেল? এখানে ভার্ব এই জায়গায় রয়েছে, সে হয় একজন কৃষক, অর্থাৎ ই ইজ। এই যে মনে মনে আমি একটা ইজ ধরে আনলাম, এখানেও দেখেন একটা আমি ইজ বসিয়ে দিয়েছি। এইটাই হচ্ছে মূলত আমার ভার্ব। একটু ভালো করে খেয়াল করব, বলতেছি যে হি, জাস্ট ওয়েট এ বিট। হ্যাঁ, এই যে এ ডে লেবারার ইজ আ, এই যে ইজ দিয়েছি দেখেন, অর্থাৎ একজন দিনমজুর হয়, এখানে আমি ভার্বটা ব্যবহার করে দিয়েছি। এ ডে লেবার ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পারসন ইন আওয়ার কান্ট্রি। এই দেখেন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ প্লেস। আবার বাংলা বাক্যটা দেখেন, একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি। দেখেন আপনি যেখানেই পড়েন না কেন, যাই করেন না কেন, যত ভালো মানের বই আপনি কেনেন, একটা কথা মনে রাখবেন, আপনাকে বাংলা থেকে ইংরেজিতে বাক্য সাজানো শিখতে হবে। এইটা যেদিন আপনি সাজাতে পারবেন সেই দিন আপনি ইংরেজি শিখে যাবেন। তো সাজানোর সিস্টেমটা হচ্ছে এইটা, যে কি, এই এই যে একটা লম্বা অনেকগুলো ওয়ার্ড আছে এখানে, একজন, দিনমজুর, আমাদের দেশে, অত্যন্ত, অনেকগুলো বাংলা শব্দ, তাই না? এই বাংলা শব্দগুলোকে আমি সাজাবো। কিভাবে সাজাবো? প্রথমে সাবজেক্ট আনবো, সাবজেক্ট মানে কি বলেন? কর্তা। তারপর কি আনবো? ভার্ব আনবো। তারপর অবজেক্ট আনবো। এখন এর ভিতরে আরো কিছু জিনিস থেকে যায়, সেটা হচ্ছে প্রেপোজিশন থাকলে প্রেপোজিশন দিতে হবে, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্বটা আপনি বাক্যের শুরুতে দিতে পারবেন, বাক্যের মাঝে দিতে পারবেন, শেষে দিতে পারবেন। এই বাক্যটা সাজাই, একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, কেমনে সাজাবো? একজন দিনমজুর হয়, দিনমজুর একজন অত্যন্ত দিনমজুর পরিচিত হয়, ব্যক্তি এখানে হয় আমাদের আনতে দেশে। হবে, একজন দিনমজুর হয় অত্যন্ত পরিচিত ব্যক্তি আমাদের দেশে। দেখেন এটা বাক্যটা। ইংলিশ কথা ভাইয়া, দেখি হ্যাঁ হয় কিনা। অবশ্যই করেন, হ্যাঁ। আর ডে লেবার। A delivery হুম। is very known person হ্যাঁ, in our country. থ্যাংক ইউ। নন পার্সন অথবা ফ্যামিলিয়ার পার্সন, এখানে ফ্যামিলিয়ার দিয়েছি, আপনি নন দিলেও হবে। ঠিক আছে? দেখেন কত সহজে আপনি সাজিয়ে ফেলতে পারছেন এইভাবে। একটু সিস্টেমটা, আমার কথাটা বোঝেন, ঠিক এইভাবে আপনি রিপোর্ট বানাতে চাচ্ছেন, তাহলে আপনি রিপোর্টে যে কথাগুলো নিজের ব্রেনে অটোমেটিকলি বাংলায় চলে আসতেছে, ওইগুলো কিন্তু ইংরেজিতে আসে না। আমরা ট্রান্সলেট করতে পারি না, গা ঘেমে যাই, মাথা ঘুরে যায়। কেন যায়? কিন্তু আমরা যদি এইভাবে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট সাজানো শিখি। ওই যে আপনাদের একটা উদাহরণ দিয়েছিলাম কিনা জানা নেই, বাড়িতে আম গাছ লাগাবেন, গরমের সময় এখন কিন্তু বাজারে আম কিনতে পাওয়া যায়, কিন্তু দেখবেন
কিনা আম খাওয়া আর বাড়ির আম খাওয়া নিজেদের দুইটা দুই রকম বিষয়। যদি কারো গ্রামে বাড়ি থেকে থাকে বিষয়টা বুঝবেন, আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো আম গাছ রয়েছে। তো নিজের গাছের আম এটা কিন্তু ফরমালিন মুক্ত, বিষ মুক্ত, আপনি যখন ইচ্ছা তখন পেড়ে খেতে পারছেন। কিন্তু যদি আপনি বাজার থেকে কিনে খান, দেখবেন ওইটা কিন্তু আপনার ক্ষুধা মিটবে না, ওইটা খেলে অনেক সময় আপনার বিভিন্ন পেটের সমস্যা, আরো বিভিন্ন রোগ ব্যাধি এসে হাজির হবে। কেন হবে? ওইটা বিভিন্ন রকমের কেমিক্যাল যুক্ত। অর্থাৎ আমি উদাহরণটা এই জন্য দেই, আপনি ইংরেজির আম গাছ লাগাতে হবে ভিতরে, অর্থাৎ আপনাকে তৈরি করে লেখা শিখতে হবে। যদি একটা বড় সড়ো মাপের আম গাছ থাকে আপনার বাড়িতে, দেখবেন কয়েক শত আম হয়। আমাদের বাড়িতে ওই যে কলম বাদে আটি থেকে যে গাছগুলা হয় না, এর একটা বড় আম গাছ রয়েছে। তো একটা আম গাছের থেকে সমগ্র আমার পাড়ায় যত লোক সবাই আমগুলা খেতে পারে। তো একটা গাছ কিন্তু কত আম দিচ্ছে দেখেন। তো আপনি যদি ইংলিশটা তৈরি করে লিখতে পারেন নিজের ব্রেনের থেকে, আপনার কখনো কোনো কিছুর প্রতি নির্ভরশীল হওয়া লাগবে না, যে আমাকে এটা লিখে দেন ওইটা লিখে দেন। দেখবেন যারা 9-10-এ বা ইন্টারমিডিয়েটে পড়ে অথচ ইংলিশ ভালো পারে, অনেকে আছে পরীক্ষার দিন কিন্তু গায়ে জ্বর আসে, ভয় পায়, ইংরেজি পরীক্ষা, ওরে বাপরে কি না কি জিনিস, কত কঠিন আসবে। কিন্তু যারা ভালো পারে তারা কিন্তু ওই পরীক্ষাটা হাসতে হাসতে দিতে যায়। অর্থাৎ এক কথায় বলতে চাচ্ছি আপনাকে, এই সব বিষয়গুলো জেনে নিজের থেকে ইন ইওর ওন অ্যাকর্ড নিজে নিজে ইংরেজি তৈরি করা লেখা শিখতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন সবাই? আমায় ক্লিয়ার? ক্লিয়ার। তো এইভাবে এই জায়গাগুলো আমরা দেখেন অনেকটা কিন্তু কভার করতে পেরেছি। এই যে আপনি নিজে নিজে বাক্যটা বলতে পেরেছেন, একটা সময় পারতেন না। তো এর পরের বাক্যটাও দেখবো, সে দিন সে এনে। ইয়েস। খায়, হ্যাঁ, বিলিজ এই যে পেরে ইটস, গেছেন, থ্যাংক ইউ। তাহলে কি হবে? হি ইটস। হি ইটস দ্য হ্যাঁ, হ্যান্ড টু ইয়েস, হি ইটস হ্যান্ড টু মাউথ, অথবা হি ইটস বা হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। ইটস দিলেও হবে, লিভস দিলেও হবে, এখানে লিভস দিয়েছে, ইটস দিলেও হবে। তাহলে দেখেন এই যে বাক্যটা আপনি নিজে নিজে সাজাতে পারছেন, নিজের ভিতরে কত ভালো লাগে, কত আনন্দ লাগে। পরীক্ষার হলে প্যারাগ্রাফ আসছে, আমাদের এক ব্যাচ আগে আসছিল 2006 সালে মনে হয়, অনেস্টি, প্যারাগ্রাফের নাম ছিল অনেস্টি। নাম শুনেছেন কখনো? সততা। সততা নিয়ে কোনো বইতে কোনো প্যারাগ্রাফ নেই, কোনো বইতে পাবেন না। কিন্তু এটা সরকার যশোর বোর্ডে এরকম করছিল যে যারা কেবল তৈরি করে লিখতে পারে এদের মেধা কতটা, এটা যাচাই করার জন্য এই ধরনের প্যারাগ্রাফ গুলো দেওয়া হয়। তো এইখানে আমাদেরকে মেধা কাজে লাগাতে হবে। তাকে সারা দিন কাজ করতে হয়, এই বাক্যটা আমরা একটু করব, তাকে সারা দিন কাজ করতে হবে। হ্যাঁ বলেন, আমরা সবাই হয়, অংশগ্রহণ করব। তাকে করতে হয় সারাদিন কাজ, ইয়েস, তাকে সারাদিন, এই যে পেরে গেছেন, তাহলে কি হবে? হি ওয়ার্কস অল ডে লং। অল ডে লং, অল ডে লং, এই যে হ্যাঁ, হোল ডে লং দিলে হয়। অল ডে লং হচ্ছে একটা ফ্রেজের ইংরেজি, দেখেন এখানে অল ডে লং ব্যবহার করেছে, এই যে অল ডে লং। এখানে আরো একটা ব্যবহার করেছে দেখেন, হি ওয়ার্কস না দিয়ে এই যে আপনাদের সেমি মডাল বা হ্যাভ টু হ্যাজ টু এর ব্যবহার শিখিয়েছিলাম মনে আছে? হ্যাভ টু হ্যাজ টু অর্থাৎ দরকার বা আবশ্যক। এই দেখেন এইগুলো আমি শিখিয়ে আসছি কেন জানেন? এখন যেন আপনারা এটা পারেন। এই যে তাকে সারাদিন কাজ করতে হয়, আমাকে স্কুলে যেতে হয়, আমাকে প্রতিদিন রাত্রে রিপোর্ট লিখতে হয়, হ্যাঁ, আমাকে প্রতিদিন রাত্রে তার সঙ্গে ফোনে কথা বলতে হয়। এই বলতে হয়, খেতে হয়, যেতে হয়, এই শব্দগুলো আমরা হ্যাভ টু দিয়ে করেছিলাম। এখানেও দেখেন তাই, এই যে পেস্ট কালার দিয়েছি, হি হ্যাজ টু ওয়ার্ক অল ডে লং। আমার ক্লাস যারা নিয়মিত করে তারা অবশ্যই ফ্লুয়েন্টলি কথা বলতে পারে। কি বললাম? হি হ্যাজ টু ওয়ার্ক, তাকে কাজ করতে হয় অল ডে লং। তাকে সারা দিন। এই যে হ্যাজ টু এর ব্যবহার, এটা যদি আপনি পূর্ব থেকে না জানেন, আগে থেকে না জানেন, আপনি কি পারবেন? হ্যাজ টু দিয়ে এখন আরো কিছু বাক্য করেন তো, যে আমাকে প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করতে হয়, আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, আই হ্যাভ টু গো টু অফিস এভরি ডে, আমাকে প্রতিদিন 10 ঘন্টা পরিশ্রম করতে হয়, আই হ্যাভ টু ওয়ার্ক 10 আওয়ার্স ইন এ ডে। হ্যাঁ, আই হ্যাভ টু ওয়ার্ক 10 আওয়ার্স ইন এ ডে। তাহলে দেখেন এই যে জায়গাটা কেন আমরা পারবো না, এইভাবে যদি আমরা শিখি। হ্যাঁ, কোনো বিকল্প নাই, আছে প্র্যাকটিস করি না সেই জন্য পারি না, আপা, প্র্যাকটিসের বিকল্প নাই ভাইয়া। একদম ঠিক বলেছেন আপা। আসলে প্র্যাকটিসে দেখেন, আপনি এই যে ক্রিকেট প্লেয়ার, গতকালকে দেখছিলাম আইপিএল খেলা হচ্ছিল ভারতবর্ষে, তো একটা 14 বছরের ছেলে বিশ্ব রেকর্ড গড়ে দিয়েছে, মাত্র 35 বলে সেঞ্চুরি করেছে, 100 রান করেছে। এটা বিশ্বের খুব কম প্লেয়ার পেরেছে। এটা কিভাবে জানেন? ওই প্লেয়ারের জীবনী আমি দেখলাম, তার মা রাত্রে 3 ঘন্টা ঘুমাতো, ওই ছেলে মাত্র 4-5 ঘন্টা ঘুমাতো, ভোরে উঠে চলে যেত মাঠে, সারা দিন পরিশ্রম করতো, প্র্যাকটিস করতো। আমি একটা কথা আপনাদের বলি না, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এর কোনো বিকল্প নেই।
তো আপনারা পারবেন, এখানে যে কয়েকজন রয়েছেন আপনাদের প্র্যাকটিস আছে। আমাদের নূপুর দিদি রয়েছে ফ্রম চিটাগং, অনেক বয়স্ক ব্যক্তি, তারপরেও কিন্তু অনেক প্র্যাকটিস করে, আপনিও করেন, এখানে সবাই কিন্তু আমরা জব করি কম বেশি। তো এর ফাঁকে ওই যে যতটুকু দেখেন এই একটা বাক্য আপনি নিজে নিজেই পারলেন, তাকে সারা দিন কাজ করতে হয়। হুম হুম দিদিকে দেখিনি, এই হুম যে হুম এসে হুম উনি যে ধৈর্য সহকারে এখন যে শেখার আগ্রহটা, হুম হুম এইটা হুম। আসলে সবার থাকে না। আমি অবাক তো হয়ে যাই ওনাকে, ওনার যে, হ্যাঁ হ্যাঁ, ওনার পরিশ্রম দেখে, বা উনি অনেক অনেক কাহিনী পরে বলবো। তো দেখেন এই যে উনিও অনেকটা ডেভেলপ করে ফেলছে, উনি বাক্য সাজাতে পারে, আমাকে হোয়াটসঅ্যাপে অনেক কিছু লিখে পাঠায়। তো এইটা কিসের ফল? আপনারা পরিশ্রম করেছেন, তার একটা ফসল। পরের বাক্যটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আরো সাকসেসফুল হব। কি বললাম? এখানে বাক্যটা হচ্ছে সে খুবই পরিশ্রমী। কি আছে? সে খুবই পরিশ্রমী, এটা আমরা সবাই পারি। আর সে সে হয় পরিশ্রম। ইয়েস, সে হয় পরিশ্রমী খুবই, তাহলে কি হবে? হি ইজ, হি ইজ ইন্ডাস্ট্রিয়াল ভেরি। তা এই ভেরিটা খুবই, এইটা আমরা কিন্তু ভার্বের পরে দিব, হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। দেখেন, হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। হ্যাঁ হার্ড, হ্যাঁ অবশ্যই হবে হবে হবে। হি ইজ ভেরি হার্ড ওয়ার্কার, এটা দিলেও হবে। ইন্ডাস্ট্রিয়াস এটা ভালো ইংরেজি, পরিশ্রমী, কঠোর পরিশ্রমী। হার্ড ওয়ার্কার দিলেও হবে, কোনো সমস্যা নেই। বাক্যটা কিভাবে সাজিয়ে ফেললাম দেখেন, সে খুবই পরিশ্রমী। কি বলবো? সে হয় খুবই পরিশ্রমী। এই যে দেখেন, সে খুবই পরিশ্রমী, এই তিনটা শব্দের ভিতরে এখানে কিন্তু ভার্ব নাই। এখানে আমি ভার্ব ধরে নিয়ে এসেছি, আমি একটা ধার করে নিয়ে এসেছি। সে হয়, এই সে এবং খুবই এর মাঝামাঝি জায়গায় আমি হয় বসিয়েছি। হি ইজ, ইজ মানে হয় বা আছে। হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, বা হি ইজ ভেরি হার্ড ওয়ার্কার অথবা ইন্ডাস্ট্রিয়াস। অর্থাৎ এই সে সাবজেক্টের পরেই ভার্ব বসাতে হবে, মনে রাখবেন, সাবজেক্টের পরে আমাদেরকে ভার্ব বসাতে হবে। দেখছেন? তাহলে এইভাবে বাক্য আপনি যদি বললাম না, যাই করেন না কেন, যে স্যারের কাছে পড়েন, যাই করেন, যত ভালো বই পড়েন, আপনাকে বাক্য সাজালে, আমরা এই যে সারাদিন কথা বলি দেখেন, অনর্গল যারা ইংলিশে কথা বলতে পারে আমাদের দেশে অনেকেই আছে, অনর্গল ইংলিশে কথা বলে, একটা বাংলা ওয়ার্ডও দে ইউজ নো এনি বেঙ্গলি ওয়ার্ড অল ডে লং, ফ্রম মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। বিশেষ করে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি টিচাররা, অনেক স্টুডেন্টরাও আছে অনলাইনে যারা পড়ায়, অনেকে আছে, আমরাও বলি, তাই না? তো আমরা কিভাবে বলি? আমরা যে শব্দগুলো ইংলিশে বলতে চাচ্ছি ওইগুলাই কিন্তু আমরা মুখে সঙ্গে সঙ্গে বাংলায় প্রথমে ব্রেনে আসে, ওইগুলা ট্রান্সলেট করে দিলেই হয়ে যায়। হুম। তাহলে এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি। হুম হুম। হ্যাঁ 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 এখনো হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ যাইতে পারি হ্যাঁ এটাকে। আমি হ্যাঁ তো আপনি আমাকে বলছিলেন যে আপনার হ্যাঁ সাথে কনভারসেশন করতে, আসলে হ্যাঁ আমি হ্যাঁ একটু সময় করতে পারিনি, যাক হ্যাঁ এটা হ্যাঁ আমার হ্যাঁ expert। ওর সাথে আমি টুকিটাই ইংলিশ বলি, কিন্তু হ্যাঁ ওই হ্যাঁ যে আমার যে বস দেখি, হুম উনি যখন English বলেন, হুম হয় কি যে আমি যদি হুম আ- আমি বলি, হ্যাঁ হুম সবচেয়ে খুশির খবর ভাইয়া, আমাদের আমরা তো প্রজেক্ট বেসে জব করি, হুম তো এটা জাপানি, হুম এখন তো আমাদের দেশে তো সমস্যা চলছে। হ্যাঁ হ্যাঁ তো ও অ্যাক্টিভিটি বা ইয়ে থেকে খুশি হওয়ার হুম পরে আমাদের যে একটা বছরের জন্য সাইন করলো, এবং সে মায়া বলছে যে তোমাদের কাজগুলো এত মানে ভাল লাগছে, হ্যাঁ আমরা এটা যে PF7 কাজ করা হচ্ছে, এইট মানে একটা প্রজেক্ট হ্যাঁ 7 বছর ধরে লং টাইম, এত লং টাইম কাজ করে না, হ্যাঁ তারপরেও ও করছে, এবং বলছে আর্ট নিয়ে কাজ শুরু করে দিছে, 80% কভার হয়ে গেছে, হ্যাঁ এবং 9 নিয়েও সে চিন্তা ভাবনা করছে। তা আমাদের যে পিসি মানে আমাদের সুপারভাইজার, হ্যাঁ মানে উনি ডিপলি জিনিসগুলো এত ভাবে ওকে বুঝায়, ব্রেন একদম ই করে দিচ্ছে। হ্যাঁ তো মানে বলার মতো না ওই যে কথাটা। তাহলে উনার ভোকাবুলারি মানে যদি ভান্ডারে না থাকে, কেন এত ভাবে আপনি ডিপলি বোঝানোর জন্য তো আপনার ভোকাবুলারি জানা লাগবে। জানা লাগবে, তো জানা উনি লাগবে। যে কথা বলে, হুম হুম। কিন্তু মানে একটানা বলা যাবে নিঃশ্বাসও নেয় না নেয় ইংলিশে না, যখন বলে। অথচ উনি কিন্তু আমাদের বাঙালি, আপনার ওই যে বস, উনি আমাদের বাঙালি, তাই না? এখন দেখেন এইখানে আমি দুইটা কথা বলবো, দুইটা কথা হচ্ছে কি, আমরাও বলবো, হ্যাঁ আমি আমি আমার প্রথম কথা হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই বলবো। দেখেন,
আমি আরেকটা কথা বলি, দুইটা কথা। এক হচ্ছে উনি যেহেতু আপনার ওই যে অফিসার, উনি আমাদের বাঙালি, তো উনি এতটা স্পন্টেনাসলি পানির মতো কিভাবে ইংলিশ বলে, নাম্বার ওয়ান উনি প্র্যাকটিস করেছেন। এবং তারপর আরেকটা বিষয় হচ্ছে যে উনি কিন্তু একটা ক্ষেত্র পাচ্ছে কিভাবে, ওই যে মায়া আপা উনি কিন্তু ইংলিশ বোঝে, ইংলিশে বলে। তো আমাদের দেশেও ওইভাবে যদি কোনো পার্টনার আমরা একটু খুঁজে পাই, বা আমরা এমনও হয়, মনে করেন আপনার সময় আছে, আপনার অর্থ আছে, সবই আছে, কিন্তু আপনি ইংলিশ কার সঙ্গে চর্চা করবেন? অর্থাৎ আপনি ভুল বলছেন, কিন্তু সেই ভুলটা ধরিয়ে দেবে কে? এই যদি একটা ক্ষেত্র না পাওয়া যায়, এই যে দেখবেন যারা ইউনিভার্সিটিতে পড়ে এরা কিন্তু গ্রুপ ওয়ার্ক করে, অর্থাৎ বিকেল বেলায় বা ওই স্কুল কলেজ শেষে বা ইউনিভার্সিটি ক্লাস শেষে ওরা কিন্তু একটা বসে মাঠের ভিতরে গ্রুপ ওয়ার্ক করে। এই গ্রুপ ওয়ার্ক করতে হয়, সেশন করতে হয়, কথা বলতে হয়। আমি আপনাদের এই যে প্রেজেন্টেশন নিচ্ছি কেন, দেখেন আমি বারবার একটা ক্লাসে একটা কথা বলি যে আপনাদের ভুল হোক কিন্তু কথা বলবেন। ওই যে আপনার যে অফিসার, শুনে দেখবেন যে স্যার আপনি প্রথম জীবনে যখন ইংরেজি বলতেন তখন আপনার কি ভুল হতো না? উনি আপনাকে বলবে অবশ্যই ভুল হতো, কোটি কোটি বার ভুল করেছে, একবার না, লক্ষ বার না, কোটি কোটি বার। এই ভুল করতে করতে এখন কিন্তু এখন কিন্তু উনি আর ভুল করে না। এখন দেখবেন ওই যে বলছে মায়া আপার সঙ্গে সমান তালে সে কথা বলে যাচ্ছে, এবং এই মানে ইনস অ্যান্ড আউটস, খুঁটিনাটি সব বিষয়গুলো তাকে বুঝাই দিতে পারতেছে, যার কারণে আপনাদের প্রজেক্টটাও, এই যে একটা বললেন খুশির খবর, তো আপনার ওই স্যার যদি ওনাকে এইভাবে বুঝাতে না পারতো বিষয়গুলা, আমার মনে হয় না যে আপনাদের প্রজেক্ট আরো 1 বছর বা আরো 2 বছর 9 প্রজেক্ট পর্যন্ত যেত। তো এটা হচ্ছে ওই স্যারদের একটা অবদান, আপনাদের সবারই অবদান। কিন্তু মেইন হচ্ছে দেখেন এই কমিউনিকেশন। মায়া আপাকে যদি আমাদের দেশে এই যে আপনারা যে কাজগুলা করছেন এইগুলা যদি বুঝাই দিতে না পারতেন, তাহলে তো উনি বলতো কি যে না আপনাদের প্রজেক্ট এখানে স্টপ করে দিব। হ্যাঁ, তো যাই হোক, এটাই। আমরা এইভাবেই কিন্তু অ্যানালাইসিস করব। অর্থাৎ আমি একটি কথা সবসময় বলি, এখনো বলছি, যে কোনো কথা মুখে যাই আসুক, যে সেন্টেন্সটা বাংলায় আসুক, ওইটাকে ইংলিশে একটু ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। যদি আমরা ওইটা পারি, দেখবেন আপনি আপনার ওই স্যারের মতো অফিসার, যিনি ওই যে স্পন্টেনিয়াসলি বলছেন, আপনিও একদিন ওরকম হয়ে যাবেন। রোম ওয়াজ নট, একটা কথা মনে রাখবেন, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। অর্থাৎ এটা একটা প্রভার্ব। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, অর্থাৎ ইতালির রাজধানী বা ইতালির একটা শহর হচ্ছে রোম। এটা হচ্ছে পৃথিবীর আদি সভ্যতা। এখন তো নিউ ইয়র্ক শহর, জাপানের অনেক বড় বড় শহর আগে চলে গেছে, কিন্তু একসময় আদি সভ্য শহর, এখন যেমন আমেরিকা উন্নত, একসময় ইতালি উন্নত ছিল, আজ থেকে শত শত বছর আগে। তো ইতালির রাজধানীকে বলা হয় রোম। এই রোম নগরী কিন্তু একদিনে তৈরি হয়নি। অর্থাৎ বলা হয় কোনো কাজ রাতারাতি হয় না। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। এতদিন আমরা ইংরেজি শিখেছি, কথা বলতে পারিনি, আর এখন কি একদিনে পারবো? ম্যাজিক্যালি সম্ভব? যদি অনেকেই দেখবেন অনলাইনে ধাপ্পাবাজি দেয়, ধোকাবাজি দিয়ে বলে কি যে আমি 15 দিন ইংরেজিতে কথা বলা শেখাই দেবো, দিয়ে ভর্তি করায়, টাকাগুলা নিয়ে কেটে পড়ে। আসলে কিন্তু এটা কোনো ওয়ে না। ওয়েটা হচ্ছে আপনাকে ধীরে ধীরে কাজ করে আগাতে হবে। 10 তলা একটা বিল্ডিং একদিনে, 2 দিনে, 1 সপ্তাহে করা যায় না। ওই বিল্ডিংটা করতে হয় কিছুদিন, ফেলে রাখতে হয় মজবুত করার জন্য। তো যাই হোক, অনেক কথা বললাম। আমরা ভোকাবুলারি শিখবো, আমরা গ্রামার শিখবো, এই সিস্টেম গুলা যদি দেখেন, এই যে আপনারা এখানে 5-6 জন ক্লাস করছেন, ধৈর্য ধরে রয়েছেন, যাদের ধৈর্য থাকে না তারা শিখতে পারে না। আমি কিছুটা বলবো, ইংলিশ শেখাটা হোমিওপ্যাথিক ঔষধের মতো, এটা ধীরে ধীরে কাজ করে। এটা কিন্তু একবারে কখনো দ্রুত কাজ করবে না। সে খুবই পরিশ্রমী, বাক্যটা কিভাবে সাজালেন? সে হয় খুবই পরিশ্রমী, হি ইজ, খুবই ইংরেজি ভেরি, হি ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। দেখেছেন? তাহলে আমরা বাক্যগুলা ধীরে ধীরে কত সুন্দর করে তৈরি করতে পারতেছি। একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, এখানে কোনো ভার্ব নেই। ভার্ব কিভাবে এনেছেন? একজন দিনমজুর হয় আমাদের দেশে অত্যন্ত পরিচিত ব্যক্তি, আমাদের দেশে, ইন আওয়ার কান্ট্রি, এটা শেষে দিয়েছি। সে দিন এনে দিন খায়, হি লিভস, অথবা হি আর্নস, ইটস ফ্রম হ্যান্ড টু মাউথ, অথবা লিভস, লিভ মানে বেঁচে থাকা, ইট মানে খায়, একই কথা। তাকে, হ্যাঁ, হ্যাঁ, ডে বাই ডে দিলেও হয়, কিন্তু এটা একটা ফ্রেজ। হ্যাঁ, ফ্রম হ্যান্ড টু মাউথ, ডে বাই ডে মানে কি, এখানে যদি এরকম থাকতো সে দিনের পর দিন, দিন এনে দিন খায়, তাহলে হতো ডে বাই ডে মানে হচ্ছে দিনের পর দিন। কিন্তু এখানে দিন এনে দিন খায়, এটার অর্থ কি জানেন? এটার অর্থ হচ্ছে সে প্রতিদিন যা ইনকাম করে ওই টাকাই সে খরচ করে সংসার চালায়। দিন এনে দিন খাওয়া, এটা একটা প্রবাদ বাক্য, এগুলা কিছুটা ভাবানুবাদে বুঝতে হবে, এগুলোর আক্ষরিক অনুবাদ হয় না। আচ্ছা, পরের বাক্যটা দেখি। সে খুবই কম বিশ্রামের সুযোগ পায়, এই যে বাক্যটা, সে খুবই কম বিশ্রামের সুযোগ পায়, তাহলে এখানে কিন্তু অলরেডি একটা ভার্ব দেওয়া আছে, সেটা হচ্ছে সুযোগ পায়। সুযোগ পায় বা পাওয়া, হ্যাঁ, এই পায়টা হচ্ছে এখানে ভার্ব। হুম, হ্যাঁ, টেক রেস্ট। তো দেখেন, এখানে সে খুবই কম সুযোগ পায়, এটুকু আগে করতে হবে। হি সেলডম গেটস, সেলডম মানে হচ্ছে কদাচিৎ বা কম, হি সেলডম গেটস, সে খুবই, হ্যাঁ, সে খুবই কম পায়, হি সেলডম গেটস দা অপরচুনিটি, সুযোগ, কিসের সুযোগ?
অফ রেস্ট, রেস্টের। দেখেন কিভাবে সাজালাম, হি সেলডম গেটস, এই যে বাক্যটা, সে খুবই কম বিশ্রামের সুযোগ পায়। বাক্যটা সাজাবো কিভাবে, সে কদাচিৎ পায় দা অপরচুনিটি, সুযোগ, কিসের, অফ রেস্ট, রেস্টের। অর্থাৎ এমন ভাবে সাজাবো, সে খুবই কম সুযোগ পায় বিশ্রামের। অর্থাৎ এই অবজেক্ট যেটা, এটা শেষে দিতে হবে, সাবজেক্ট প্রথমে। হ্যাঁ, এস ই, কোনটা বলেছেন, রেস্ট, এই যে অপরচুনিটি। সেলডম, এই যে এখানে লিখে দিয়েছি দেখেন, কালার করেছি, SELDOM। সেলডম শব্দটার অর্থ হচ্ছে কদাচিৎ, মনে রাখবেন এর ভিতরে কিন্তু একটা নট রয়েছে। এই সেলডম শব্দটা একটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, এটা ট্যাগ কোশ্চেন করতে গেলে কাজে লাগে। তো কি বললাম, সে খুবই কম সুযোগ পায় বিশ্রামের। আমি ভাত খাই, আমি খাই ভাত। আমি স্কুলে যাই, এক মিনিট, আমি স্কুলে যাই, কিভাবে সাজাতে হবে, আমি যাই স্কুলে। আমি টিভি দেখি, নো, আমি দেখি টিভি। অর্থাৎ বাংলা থেকে যখন আপনারা শব্দগুলা সাজাতে পারবেন, তখন কিন্তু আপনারা একটা বাংলা বাক্য থেকে ইংলিশ বাক্যে কিভাবে সাজাতে হবে, এইটাই আপনাকে মেইনলি বুঝতে হবে। আমি পড়াচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি। তো এই যে শব্দগুলো আমি বললাম, এই শব্দগুলো দেখেন আপনারাই পারবেন। আমি ভাত খাই, নো, ইংলিশে সাজাবেন এইভাবে, আমি খাই ভাত। আমি স্কুলে যাই, নো, এটা বলা যাবে না, আমি যাই স্কুলে। এই সিস্টেমটা আমরা একটু ফলো করলে স্পন্টেনিয়াসলি কথা বলা যায়। আর এই যে দেখেন, প্রথম চান্সে ইংরেজি শেখার শুরুর দিকে আপনাকে ভেবে ভেবে বলা লাগবে, একটু স্লো। কিন্তু চর্চা করতে করতে, প্র্যাকটিস করতে করতে, ওই যে মিতা আপা বললো না, ওনার স্যার এক নিঃশ্বাসে বলে যায়, ওই এক নিঃশ্বাসে আপনারাও পারবেন। ইটস মানে কোয়াইট পসিবল, এটা সম্পূর্ণ সম্ভব। ইটস নট কোয়াইট ইম্পসিবল। আমরা অনেক সময় বলি ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য সম্পূর্ণ অসম্ভব, কিন্তু এটা আপনার জন্য সম্পূর্ণ সম্ভব, এটা অবশ্যই সম্ভব। মিস্টার শ্যামল বাবু, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ হেয়ার মি, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। হোয়াট আর ইউ নট টকিং, হোয়াট আরেন্ট ইউ টকিং, প্লিজ। মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক, ক্যান ইউ হেয়ার মি? ওকে। তো দেখেন এই যে জায়গাটা আমি বললাম কেন পারবেন না, এইখান থেকে আপনি এখন একটু ইংলিশটা পড়ি, আমি টোটাল কি দাঁড়ায় দেখেন, তারপর বাংলাটা পড়বো। আর ডে লেবার ইজ আ ভেরি ফ্যামিলিয়ার পার্সন ইন আওয়ার কান্ট্রি, এটা মিতা আপা পড়েন, আমরা সবাই শুনবো। টোটাল এই ইয়েটুক পড়েন। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাসটা, মোবাইলটা ই করে রেখে আপনি কাজ করেন, একটু শুনলেও কাজে দিবে। হ্যাঁ, বলেন, এই ডে লেবার ইজ আ, এ A ডে, day labor is a very familiar person in our country. হুম, একজন দিনমজুর, হুম, একজন দিনমজুর হয় খুবই পরিচিত ব্যক্তি আমাদের দেশে। ধন্যবাদ। He lives সে হুম, দিন আনে দিন খায়। হুম, He has হুম, সে সারাদিন কাজ করে। হুম, He is very industrious, সে হুম, খুবই পরিশ্রমী। হুম, He seldom gets the rest, সে বিশ্রামের খুব কম সুযোগ পায়। হুম, He gets up very early in the morning and goes out for earning. হুম, সে খুবই সকালে ঘুম থেকে ওঠে হুম, এবং জন্য বাইরে যায়। বাইরে যায়। হুম, বাইরে থ্যাংক ইউ। ওয়েদার দ্য ডে, ওয়েদার ইজ গুড অর ব্যাড, হ্যাঁ, তার কাছে কোনো ব্যাপারই না। হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে হচ্ছে, হচ্ছে, টোটালি হচ্ছে। টার্গেট অন সামথিং শিওরলি। শিওরলি, হ্যাঁ। তার, হ্যাঁ, হ্যাঁ, সে নির্ধারণ করে his টার্গেট, তার লক্ষ্য টু আর্ন, হুম, ওইটা সামথিং হুম, শিওরলি। হুম। অর্থাৎ সে কোনো কিছু উপার্জনের জন্য প্রথম থেকেই সে টার্গেট নির্ধারণ করে বা লক্ষ্য নির্ধারণ করে। সে কোনো কিছু ওকে, উপার্জনের জন্য লক্ষ্য নির্ধারণ করে। হুম, 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 সে কিছু টাকা উপার্জন করে। হুম, হুম, টু হুম, হুম। স্টার্ভ, হ্যাঁ, এটা উচ্চারণ হবে স্টার্ভ। হ্যাঁ, স্টার্ভ মানে না খেয়ে থাকা, উপবাস থাকা, রোজা রাখা। বলছে আদারওয়াইজ, অন্যথায়, হি অ্যালং উইথ হিজ ফ্যামিলি, তার পরিবার, উইল হ্যাভ টু, এই যে শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু এর ব্যবহার করিয়েছিলাম, উইল হ্যাভ টু অর্থাৎ থাকতে হয়, স্টার্ভ না খেয়ে। অর্থাৎ সে যদি আয় ইনকাম না করে, সে যদি আয় ইনকাম বা আয় না করে বা ইনকাম না করে, তার পরিবারকে না খেয়ে থাকতে হয়। থাকতে হয়। হুম, না খেয়ে থাকা, হ্যাঁ। হুইচ হুইচ ডেজ, ডেজ হুম, হুম,
বাউন্ড, বাউন্ড। হুম এই যে বাউন্স অর্থ, এই জয়, নোস নো বাউন্ড, এইটুকু একটা ফ্রেজের ইংলিশ, একে বলে হচ্ছে সীমা নেই বা সীমাহীন। বলছে কি, হুইজ ডেজ, যে দিনগুলাতে হি ক্যান আর্ন মোর, সে বেশি ইনকাম করে। অনেকদিন দেখবেন সে একটু বেশি ইনকাম করে, 500 জায়গায় 1000 টাকা ইনকাম করলো। যে দিনগুলোতে সে বেশি ইনকাম করে, হিজ জয়, তার আনন্দ, নোস নো বাউন্ড, অর্থাৎ তার আনন্দের কোনো সীমা থাকে না। ও, হুম নুসরো বাউন্ড মানে হ্যাঁ, জয়, নুসরো বাউন্ড মানে আনন্দের আনন্দের সীমা সীমা, থাকে না। হ্যাঁ, দেয়ারফর, অতএব, বা দেয়ারফর, অতএব বা সুতরাং, দেয়ারফর হ্যাঁ, ওই, হুম, the day labor so that he can lead a happy লাইফ, life. হুম, যাহাতে, উই শুড, দেয়ারফর, সুতরাং বা অতএব, উই শুড সাপোর্ট, আমাদের উচিত সাপোর্ট দেওয়া, দা ডে লেবার, Labor একটা দিনকে সো দ্যাট, so যাহাতে, that হুম, যেহেতু সে হুম, সে উপার্জন করে লিড এ হ্যাপি লাইফ, হ্যাঁ, তার জীবন মান সুন্দর হ্যাঁ, মানে সে যাতে একটা সুন্দর সুখী, জন্য। হ্যাঁ, সুখী জীবন যাপন করতে পারে, এর জন্য আমাদের উচিত তাকে সাপোর্ট দেওয়া। উই শুড সাপোর্ট, আমাদের উচিত, শুড মানে উচিত, উই শুড আমাদের উচিত, সাপোর্ট সাপোর্ট দেওয়া, দা ডে লেবার, দিন মজুরকে, সো দ্যাট, যাহাতে, হি ক্যান লিড আ হ্যাপি লাইফ, যাহাতে সে একটা সুখী জীবন যাপন করতে পারে। অর্থাৎ পুরা বাক্যটা কি, দেয়ার ফোর, সুতরাং, উই শুড সাপোর্ট দ্য ডে লেবার, আমাদের উচিত একজন দিন মজুরকে সাপোর্ট দেওয়া বা সাহায্য করা, সো দ্যাট, যাহাতে, হি ক্যান লিড আ হ্যাপি লাইফ, সে একটা হ্যাপি লাইফ লিড করতে পারে, সে একটা কি করতে পারে, হ্যাপি লাইফ লিড করতে পারে। লিড মানে করতে পারে। জীবন যাপন করতে পারে, সে একটা সুন্দর জীবন যাপন করতে পারে। এটা একটু আমরা মনে রাখবো, আমি ক্লাসে আছি, ক্লাস করেছি। এখন এই বিষয়টা আমাদের একটু মনে রাখতে হবে যে, দেখেন আপনি নিজেই পেরে গেছেন মোস্ট অফ দ্য সেন্টেন্সেস অফ দ্য বেঙ্গলি মিনিং। বলছে দেয়ার ফোর, অতএব, বা সুতরাং, তারপর কি হলো, উই শুড সাপোর্ট। হ্যাঁ, অবশ্যই অনেকগুলা হয় একই ইংরেজি, ওয়েল মানে ভালো, গুড মানে ভালো, মার্ভেলাস মানে ভালো, নাইস মানে ভালো, এক্সক্লুসিভ মানে ভালো, মাইন্ড ব্লোয়িং মানে ভালো, 25টা অর্থ রয়েছে এই ভালোর, তাই না? তাহলে এইভাবে এবার বাংলাটা একটু আমরা পড়ি, শেষের বাক্যটার বাংলা পড়ি, যে দেখেন এখানে কি আছে, এই যে, সুতরাং আমাদের উচিত দিন মজুরকে সহায়তা করা, যাতে সে সুখী জীবন যাপন করতে পারে। সুতরাং আমাদের উচিত দিন মজুরকে সহায়তা করা, যাতে সে সুখী জীবন যাপন করতে পারে। ওই যে ওখানে দেয়ার ফোর ছিল, তাই না? দেয়ার ফোর, সো দ্যাট, মানে হি ক্যান লিড আ হ্যাপি লাইফ। তো এটা নূপুর দিদি বাংলাটা একটু পড়ে ফেলবেন, একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত, পড়েন। হুম একজন দিনমজুর আমাদের দেশে অত্যন্ত পরিচিত কেউ। হুম সে দিনে এনে দিনে খায়, হুম তাকে সারাদিন কাজ করতে হয়। হ্যাঁ সে খুবই পরিশ্রমী, হ্যাঁ সে খুবই হ্যাঁ কর্ম সুযোগ পায়, পায় না না স্যার, হ্যাঁ হ্যাঁ, সে পায়। খুবই কম সুযোগ পায় বিশ্রামের, হ্যাঁ, পড়েন, হচ্ছে, হ্যাঁ, তারপর, সকালে ঘুম থেকে ওঠে হ্যাঁ এবং উপার্জনের উদ্দেশ্যে হ্যাঁ বেরিয়ে পড়ে। হ্যাঁ দিনের আবহাওয়া ভালো না হুম বৈরিতা বিষয় না, হুম তার উদ্দেশ্য কিছু উপার্জন করতে হবে, হুম অন্যথায় তাকে পরিবার সহ অনাহারে থাকতে হবে। হুম সেদিন তার কিছু বেশি উপার্জন হয়, তখন তার আনন্দের শেষ থাকে না। সুতরাং আমাদের উচিত দিনমজুরকে সহায়তা করা, যাতে সে সুখী জীবন যাপন করতে পারে। অনেক ভালো পড়েছেন, দেখেন। তাহলে আমরা কিন্তু আজকের প্রায় 30-30 মিনিট এর পিছনে ব্যয় করলাম, অর্থাৎ কিভাবে বাংলা থেকে ইংরেজিতে বাক্য করা যায়, বাক্য গঠন করা যায়, সাজানো যায়। তো আমরা এই প্রত্যেক দিন এই বিষয়টাও দেখব, এবং আমরা আরো একটা বিষয় নিয়ে কাজ করতে চেয়েছিলাম, কি জানো মিতা আপা, একটু বলবেন? সেটা ছিল কিভাবে জানো, আমরা প্রেজেন্টেশন দিচ্ছিলাম, কিন্তু ওই যে প্যাসেজ, সেটা প্রেজেন্টেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ওইটা ছিল আরো একটা ভালো একটা বিষয় বলেছিলেন, যে ওই যে ইংলিশ টু বাংলা করতে বলেছিলাম, নিউজ পেপার রিডিং করাইছিলাম, মনে আছে? অর্থাৎ ওই যে পার্ট পার্ট করে আমি বলছিলাম, আপনি এইটুক পড়েন, আপনি এইটুক, ওই জায়গাটাও আজকে আমরা, ওই যে, হ্যাঁ হ্যাঁ পড়া দেওয়ার জন্য ভাগ ভাগ করে দিবেন, সে হুম, হুম। সেইটুকু ভালোভাবে আত্মস্থ করে সে ক্লাসে প্রেজেন্টেশন করবে। আদার্স আমাদেরও ভালোভাবে ওই জিনিসটা আবার একটু প্রিপারেশন হবে তাই। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমরা ওখানে যাব। তো ওখানে যাওয়ার আগে আমি যদি এখন প্রেজেন্টেশন নেই এইটার উপরে, যে আমি এখানে আপনাদের যে কোনো কাউকে বললাম যে আপনি
আজকে কি কি করেছেন, সকালে ভোরে ঘুম থেকে ওঠে এই পর্যন্ত, এখনো তো ঘুমাতে যান নাই, কিন্তু এই পর্যন্ত কি কি করেছেন একবার রিয়েল ঘটনাগুলো বলতে হবে। যে আমি সকালে 5:30টায় বা 6:30টায় যখনই আপনি ওঠেন, ঘুম থেকে উঠেছিলাম, তারপর দাঁত ব্রাশ করেছিলাম, তারপর আমি ফজরের নামাজ পড়েছিলাম, আমি একটু এক্সারসাইজ করেছিলাম। এইভাবে কি আমরা একটু বলতে পারবো? একেবারে রিয়েলিটি যেটা আপনি যা করেছেন, এখানে যার পেশা যা সেইটাই বলতে হবে, পাস্ট টেন্সে বলতে হবে যে স্যার আমি আজকে সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছিলাম। এইভাবে কি একটু বলা যাবে? আমাদের বাক্যগুলো ভুল হয় হোক, সেই ভুলকে আমরা ফুল মনে করে এগিয়ে যাব। তো আমরা একটু বলার চেষ্টা করি। কেউ কি পারবো আমরা? হুম। সারাদিন ডেইলি অ্যাক্টিভিটিস, হ্যাঁ, অবশ্যই চেষ্টা করেন, ধন্যবাদ। সবাই আমরা একটু বলি, মাত্র 2-4টা সেন্টেন্স বলি। হ্যাঁ, শুরু করেন, স্টার্ট নাও প্লিজ। Namaskar. Thank you very much for giving me the ওকে। talk about my share activities. I hope that you are well. আমি I পারবো, am কিন্তু fine. বাসার পরিবেশটা অনুকূলে নাই, খুব সাউন্ড নয়েজ হচ্ছে। থ্যাংক ইউ, তাহলে আপনি পরে দিলেও হবে, আপনি ওই যে কালকে পাঠাইছিলেন না, ওইভাবে আজকে একটু লিখে মানে রেকর্ড করে পাঠাবেন। ধন্যবাদ। হুম। পড়েন দিদি, পড়েন। হুম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হুম। Good evening, everyone. I am Nupur Bhattacharya. I would try to say something about my daily activities. I wake up early in the morning, and my mother sick is very busy. My mother come here, my home, uh, varieties, varieties disturb activities. My mother sick, hospital, my mother hospital, তার hospital ছিল. My mother was ইয়েস, মাই মাদার ওয়াজ ইন দা হসপিটাল, আমার মা হসপিটালে ছিল। ওই যে বললাম বাক্য সাজাতে হবে। তারপর বলেন, হয়েছে এটা। then, then my mother come here at home. Mm, varieties relatives come here. My mother see the my home. হুম। Home. হুম। এখানে বলতে হবে, দেখেন ভ্যারাইটিসটা বলতে হয় কোনো পণ্য দ্রব্যের ক্ষেত্রে, জড় বস্তুর ক্ষেত্রে, কিন্তু এখানে আপনি বলতে চাচ্ছেন যে অনেক আত্মীয় স্বজন বা অনেক রকমের আত্মীয় স্বজন আমাদের বাসায় এসেছিল, তাই না? বলতে হবে মেনি কাইন্ডস অফ বা মেনি রিলেটিভস, অন অফ মাই রিলেটিভস হু আর ইন দ্য নাম্বার অফ মেনি, অথবা মেনি রিলেটিভস কেম টু মাই হোম টু ভিজিট মাই মাদার। হ্যাঁ, হি ওয়াজ গট অ্যাডমিটেড ইনটু দ্য হসপিটাল ইয়েস্টারডে or for 1 week, and my brother admitted my mother into the hospital, and after the treatment I came back my mother to my home, and he is staying to my home, and I am serving my mother. That's all for today. See you in the next class. Thank you. আপনি এটা বলবেন যে আমার মা হসপিটালে ছিল। হ্যাঁ, দেখেন আসবে, এই যে আমার আসছে না, আপনার চট করে আসবে। আপনি এই যে দেখেন, আপনি ভুল বলছেন, হ্যাঁ, অনেকটা ভুল হচ্ছিল, কিন্তু আপনি থামবেন না, আপনাকে বলে দিতে হবে। সাইকেলটা কখনই পড়ে যায় জানেন? যখন সাইকেলের গতি কমে যায়। বাইসাইকেল কোন শক্তির বলে চলে বলেন তো? ফিজিক্সের কোন থিওরিটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে? এটা হচ্ছে গতি শক্তি। কি বলা হয় বলেন? গতি শক্তি। আপনাকে বলতে বলতে থেমে গেলে হবে না। ভুল হয়, যত রকমের ভুল হয় হোক, আপনি বলে চলে যাবেন। বাংলার ভিতরে ইংলিশ ব্যবহার করবেন, ইংলিশের ভিতরে বাংলা ব্যবহার করবেন, করে করে আগে আপনাকে ফ্লুয়েন্সিটা আনতে হবে। তারপরে দেখবেন এক সময় সেন্টেন্স গুলা কারেক্ট হয়ে যাবে। আমার এই সূত্রটা একটু অ্যাপ্লাই করেন। হ্যাঁ, এখনো সুস্থ হয় নাই তো, এখনো অনেক আত্মীয় স্বজন আছে হ্যাঁ, আবার হ্যাঁ, আমি এখনো বুঝতে পারছি, এই জন্য আমি আপনাকে, আমি আজকে একবার, আমি দেখেছি দেখেছি, হ্যাঁ, আমি এটা দেখে দিব, কিন্তু আমিও আপনাকে ফোন দিতে সাহস পাচ্ছি না, কারণ আপনার হয়তো বাসায় অনেক রিলেটিভ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আপনি একটু ফ্রি হলে আমাকে সময় দিবেন, আমিও আপনাকে সময় দিব। আপনি অনেক কাজ করেছেন, এত ব্যস্ততার ভিতরে অনেক কাজ, আসলে অনেক ধন্যবাদ আপনাকে। হুম। সত- আচ্ছা। হুম। সমস্যা নাই, এটা আমরা দেখে নিব। তো দেখেন, আমরা প্রেজেন্টেশন যদি কেউ দিতে চান আমাকে বলেন, আমি নিব। তার আগে আমি আজকে আরো একটা বিষয় দেখব, আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। নতুন আরো একটা বিষয় দেখব, রাইট ফর্ম অফ ভার্বস। আমরা কথা বলতে গেলে অনেক জায়গাতে আমরা ভুল করি, সেই ভুলগুলা হয় হচ্ছে ভার্বের ভুল। কিসের ভুল বলেন? ভার্বের ভুল। রাইট ফর্মস অফ ভার্ব, অর্থাৎ ভার্বের রাইট ফর্ম, সঠিক ফর্ম আমরা ব্যবহার করতে পারি না। এর জায়গায় ইজ বসাই, ইজের জায়গায় এম দেয়, আর এর জায়গায় অন্য কিছু দেয়, তাই না? এই ভার্বের ভুলটা কি হয় দেখেন, এইগুলোকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্বস। 9-10-এর ক্লাস পাঠ্য কিন্তু এগুলো রয়েছে, রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম ও ব্যবহার। দ্য ইম্পর্ট্যান্ট
ইম্পর্টেন্ট রুলস অফ রাইট ফর্ম অফ ভার্বস আর ডিসক্রাইব বিলো। বলা হচ্ছে কি প্রথম নাম্বারে দেখেন, হেয়ার ইউ ক্যান সি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয়। এই নিয়মটা আমাদের ক্লাস 3-4 এর স্টুডেন্টরাও পারে, তাই না? অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে এস বা ইএস বসে। যেমন হি ইটস রাইস, করিম প্লেস ফুটবল, রহিম প্লেস ক্রিকেট, তাই না? এখানে রহিম, করিম, হি, সি এইগুলা থার্ড পারসন বিধায় এখানে সাবজেক্ট ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয়। এই নিয়মটাতে আপনাদের কারো কোনো সমস্যা নেই আমি জানি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না। কি বললাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের পরে এস বা ইএস যোগ হবে না। কেমন দেখেন, দে, এই দেটা হচ্ছে প্লুরাল ফর্ম। কি বললাম বলেন? প্লুরাল ফর্ম। এখানে কি দে প্লেস ফুটবল হবে? নো, এখানে হবে দে প্লে ফুটবল। কি হবে বলেন? দে প্লে ফুটবল। হ্যাঁ, দে ইট রাইস, মনে রাখবেন এখানে দে মানে তাহারা, এটা প্লুরাল, এই জন্য এখানে এস বাই এস হবে না। দেও কিন্তু থার্ড পারসন, কিন্তু এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল। কি বলেছি বলেন? থার্ড পারসন প্লুরাল। হ্যাঁ, একটু মনে রাখবো আমরা। মিতা আপা, হাসনা আপা, একটু কথা বলতে হবে প্লিজ। ক্যান ইউ হেয়ার মি? সবাই আমরা পার্টিসিপেট করব, ক্লাসটা খুব এনজয়মেন্ট করতে চাই। তো যার কারণে স্যার আমার হচ্ছে কানেক্টিং হচ্ছে আবার ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এটা একটু পরবর্তীতে ঠিক করে নিতে হবে যে সিম কার্ডে ভালো নেট পায়, বাংলা লিংক, রবি বা ওয়াইফাই যদি থাকে। ওয়াইফাই, কিন্তু ওয়াইফাই তো মানে কোনোভাবে নেট পাচ্ছে না। ও আচ্ছা মানে আচ্ছা, আজকে কেন জানি খুবই নেট হচ্ছে প্রবলেম করতেছে। থ্যাংক ইউ। তাহলে আপনি কথাগুলো শোনেন, শুনলেও কাজে দেবে। তো এখানে আমি কি বলছিলাম যে দেটা হচ্ছে থার্ড পারসন, কিন্তু এটা প্লুরাল, এই জন্য এখানে কিন্তু আর পেলের পরে এস বসাতে পারলাম না, প্লেস হবে না। কেন? দে হচ্ছে থার্ড পারসন কিন্তু প্লুরাল। যদি সিঙ্গুলার হয় হি, তাহলে এস হবে, হি ইটস রাইস, হি প্লেস ফুটবল। ওকে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হয়। অর্থাৎ এগুলো কিন্তু কিসের কথা জানেন? সব টেন্সের ক্লাসের কথা। আমি টেন্স শিখিয়েছি না আপনাদের, সেই টেন্সের ক্লাসের কথা এগুলো। বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হবে। তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না। যেমন হি ডাজ নট গো টু স্কুল, আশিস ডাজ নট ইট রাইস। এই যে ডাজ নট দিয়েছি না, এখানে কিন্তু গোর পরে গোজ হবে না। আর এই যে আশিস ডাজ নট, এখানে ইটস হবে না। কেন হবে না? এই ডাজ নট হচ্ছে, ডাজ হচ্ছে একটা থার্ড পারসন ফর্ম, আর এই এস, গোজ বা ইটস, দুইটা থার্ড পারসন ফর্ম, এক জায়গায় বসানো যায় না। এই জন্য এই গোজ লিখতে গেলে যে ইএসটা লাগে ওইটা ডাজে এখানে চলে আসছে। ডাজ বানান লিখতে গেলে দেখেন ইএস লাগে। তো এটা একটু আমরা মনে রাখবো। পাস্ট টেন্স অর ফিউচার টেন্স হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না, তখন সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসবে। কি বললাম? খুবই সহজ একটা কথা বলেছি। বলেছি কি পাস্ট টেন্স অর ফিউচার টেন্স হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না, তখন সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব বসবে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, এ দেখেন এখানে সে স্কুলে গিয়েছিল, বাংলা বাক্যটা কি দাঁড়ায়? সে স্কুলে গিয়েছিল। এই জন্য কিন্তু এখানে আমি এই গিয়েছিল বাংলা বাক্যে যেহেতু গিয়েছিল, লাম লেম ল রয়েছে, তাম তেম ত রয়েছে, এজন্য এখানে গো এর পরিবর্তে ওয়েন্ট ব্যবহার করব। ফিউচার টেন্সের একটা বাক্য দেখেন, হি উইল গো টু স্কুল। এর অর্থ হচ্ছে সে স্কুলে যাবে। কি হয়? সে স্কুলে যাবে। তো এই যে যাবে বলেছি, আচ্ছা ফিউচারের একটু মনে রাখবো আমরা। ফিউচারের যেমন ইট মানে খাওয়া, আর খেয়েছিল এটার ইংরেজি এট, আর খাইয়ে আছে বা খেয়েছে এর ইংরেজি হচ্ছে ইটেন। তো ফিউচারের কিন্তু এরকম কোনো ফর্ম হয় না। ফিউচার কিভাবে গঠন করতে হয়? এই বেস ফর্মের পূর্বে শ্যাল বা উইল বসালে ওই শব্দটুকু ফিউচার হয়ে যায়। উইল গো যাবে, উইল ইট খাবে, উইল সি দেখবে, উইল প্লে খেলবে, উইল বিট মারবে, উইল রাইট লিখবে। অর্থাৎ এই মূল ভার্বের আগে উইল যোগ করলে ওইটা ফিউচারের একটা চিহ্ন বসিয়ে দেয়। ফিউচারের কি বসায়? চিহ্ন বসায়। তো এটা কিন্তু আমরা বুঝলাম যে পাস্ট টেন্স ও ফিউচার টেন্সে এখানে তাদের মানে টেন্স অনুসারে ভার্বটা বসবে। মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, হ্যাঁ, ওয়াট টু, নিড টু, ডেয়ার টু, মাস্ট টু, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এবং ভার্বের সাথে
কোনো কিছু যোগ হয় না। কেমন দেখেন, হি ক্যান ডু দা ওয়ার্ক, কি বললাম, হি ক্যান ডু দা ওয়ার্ক, সে কাজটি করতে পারে। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। ইউ মাস্ট কাম হোম, সে অবশ্যই স্কুলে আসবে। হি শুড স্টাডি হার্ড, সে অবশ্যই বা তার কঠোর পড়াশোনা করা উচিত। এই দেখেন ক্যানের পরে এই যে হি ক্যান, ভালো করে একটু লক্ষ্য করবো সবাই। হি ক্যান, এই বাক্যটা কোন টেন্সে আমরা কি সবাই বলতে পারবো? হি ক্যান ডু দা ওয়ার্ক, এটা প্রেজেন্ট। থ্যাংক ইউ, প্রেজেন্ট ইনডেফিনিট, অনেক ধন্যবাদ। তো এখানে এইভাবে তো হতে পারতো, হি ক্যান ডাজ দা ওয়ার্ক বা হি ক্যানস ডু দা ওয়ার্ক, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা পড়ে এসেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয় তাহলে ভার্বের পরে এস বা ইয়েস হয়। তো এখানে ক্যানস বা ডুজ বা ডাজ এরকম হলো না কেন? এটা হয়নি এই জন্য, এই দেখেন হি এর পরে একটা মডাল ভার্ব রয়েছে ক্যান, হি এর পরে একটা মডাল ভার্ব আছে কি বলেন, ক্যান। হি ক্যান ডু দা ওয়ার্ক, এই ক্যান বসলে এখানে বলা হচ্ছে মডাল ভার্বের পরে প্রেজেন্ট ফর্ম বসে ভার্বের, এই যে ক্যানের পরে এখানে ডুটা বসবে। এই ডুটা কি একেবারে বেস ফর্ম না? ডু হচ্ছে, এই ডু থেকে ডু ভার্বের 5টা ফর্ম কেউ বলতে পারবেন? ডু, ডিড, ডু ডিড ডান, হ্যাঁ ডুইং, আরেকটা কি আছে থার্ড পারসন ফর্ম কি হয়? ডান হ্যাঁ, মনে না ডিড না, ডিড তো আপনি বলেছেন, ডু এর ভি টু ফর্ম। শোনেন প্রথম তিনটা বলি, প্রথম তিনটা হচ্ছে ডু, ডিড, ডান। ডু, ডিড, ডুইং, এখানে হবে ডাজ, থার্ড পারসন ও ডান, ডাজ হবে, বুঝতে পেরেছেন? এটা আমি ক্লাস নিয়েছিলাম কিন্তু। ডু ভার্ব, হ্যাঁ হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। আপনাদের এই ব্যাচে আমি যতটা পরিশ্রম করে পড়াই আসলে আপনারা সবই ধরে রাখতে পেরেছেন, ধন্যবাদ। ওই ডু ভার্বের ক্লাসটা কিন্তু অনেকের মনে আছে, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব। তো এখানে বলা হচ্ছে হি ক্যান ডু, এই মডাল অক্সিলারি ভার্ব আছে না ক্যান, দুইটা ভার্ব পাশাপাশি বসেছে। তো দুইটা ভার্ব পাশাপাশি বসলে প্রথমটা যদি মডাল ভার্ব হয়, পরের ভার্বের পরে বা পরের ভার্বটা বেস ফর্ম রূপে বসবে, হি ক্যান ডু দা ওয়ার্ক, এর অর্থ হচ্ছে সে কাজটি করতে পারে, সে কাজটি করতে পারে। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। ইউ মাস্ট, হ্যাঁ আই শ্যাল গো টু স্কুল এটা ফিউচার ইনডেফিনিট, থ্যাংক ইউ। ইউ মাস্ট কাম, এই দেখেন টেন্সটা আইডেন্টিফাই করতে পেরেছেন না? এটা আপনি অনেক দূর আগায় গিয়েছেন। টেন্স শেখা মানে কিন্তু অনেক কিছু শিখে ফেলা, কারণ কি জানেন, ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স ইজ কল্ড দা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সোল মানে হচ্ছে আত্মা, ইংরেজি ভাষার আত্মা বা প্রাণ হচ্ছে টেন্স। এই টেন্স যে ভালো করে শিখে যাবে সে ভাষাটা চেষ্টা করলে খুব ভালো করে শিখতে পারবে। 12টা টেন্স আমাদের সর্বদা ব্রেনে রাখা লাগবে। বাক্যটি যদি ইউনিভার্সাল বলেন, প্রশ্ন ছিল, আমি স্যার একটা প্রশ্ন। প্রশ্ন করেন বাবু, সমস্যা নেই। প্রশ্ন হলো হুম, আমরা যে স্যার মডাল ভার্ব ইউজ করি, মডাল ভার্বের যে কোনো টেন্সেই মডাল ভার্বের কোনো ইয়ে হয় না, রূপ পরিবর্তন হয় না। হ্যাঁ ঠিক আছে, তারপর সরি, রূপ পরিবর্তন বলে যেমন মানে এস এ যোগ বা মডাল ভার্বের পরের ভার্বটা আইএনজি যুক্ত বা পাস্ট রূপে, এরকম তো হয় না। হয় না, হয় না। তো প্রশ্নটা করেন, প্রশ্নটা কি? হ্যালো প্রশ্নটা বলেন, শুনছি। স্যার, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, হ্যাঁ, আমাকে সবাই শুনতে পারছেন? আমি শুনতে পারছি, আপনি শুনতে পারছেন? হ্যালো, হ্যাঁ স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বলেন, এবার বলেন তাহলে আপনার প্রশ্নটা কি, যে মডাল ভার্বের পরে মডাল ভার্বের পরে ভার্বের রুট ফর্ম হয়, হুম এটা স্যার রুট, হয় কি? হ্যাঁ অবশ্যই হয়। যেমন এই যে দেখেন আই ক্যান ডু দা ওয়ার্ক, এখানে ডুটা হচ্ছে শুনতে রুট ফর্ম। পাচ্ছি না। হ্যাঁ, প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন না স্যার আপনার? আমি দেখতে পাচ্ছেন না? না স্যার। দাঁড়ান, আমি তো দেখতে পাচ্ছি সবাইকে। আচ্ছা মিতা আপা, নুপুর দিদি, আপনারা কি এই স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখেন তো। দেখতে পাচ্ছি। ওকে স্যার। হ্যাঁ, ওই যারা দেখতে পারছেন না প্লিজ, আপনাদের ওই নেটওয়ার্কটা কেটে যাচ্ছে, হ্যাঁ আপনারা একটু নেটওয়ার্কের ভিতরে যাবেন প্লিজ। এই এক একজনের তো এক এক জায়গা থেকে ক্লাস করি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, হয়তো হয়তো কারো বিদ্যুৎ চলে যায়, কারো নেটওয়ার্ক থাকে না, কারো সমস্যা হয়। তো
হ্যাঁ, আমি কিন্তু আপনাদের সবাইকে শুনতে পাচ্ছি। সময় কর্তা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাইলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। আরো কিছু নিয়ম আছে, যেমন ওয়াই থাকলে আই হয়, এরকম যে নিয়মগুলো আছে। মডাল ভার্বের ক্ষেত্রে তো এরকম নিয়মগুলো প্রযোজ্য হয় না। হয় না, হয় না। আর মডাল ভার্বের পরের যে ভার্বটা হবে এটা হবে রুট ফর্ম। রুট ফর্ম অবশ্যই, হ্যাঁ। তো আমরা যদি এইটাকে মানে ইয়ে করি, ফার্স্টে করি, ফার্স্ট টেন্সে যদি কোনো মডাল ভার্ব ইউজ করি তাহলে শুধু মডাল ভার্বটা চেঞ্জ হবে। হ্যাঁ, মডাল ভার্বটা পরিবর্তন হবে। যেমন দেখেন, হি ক্যান ডু দা ওয়ার্ক। বাবু ভালো প্রশ্ন করেছেন, হি ক্যান ডু দা ওয়ার্ক, এটার অর্থ কি? সে কাজটি করতে পারে। কিন্তু আমি যদি বলতাম সে কাজটি করতে পারতো, তখন এই ডু পরিবর্তন হবে না, ক্যান পরিবর্তন হবে। ক্যান পরিবর্তন হয়ে গিয়ে কুড হবে। হ্যাঁ, যেমন হি কুড ডু দা ওয়ার্ক। বুঝতে পেরেছেন? হি কুড ডু দা ওয়ার্ক। ইয়েস, হি কুড ডু দা ওয়ার্ক, সে কাজটি করতে পারতো। এটা পাস্ট টেন্স হয়ে গেল। কিন্তু মডাল ভার্বের পরে যে ডু নামক একটা ভার্ব, এই ডু কখনো পরিবর্তন হবে না। আর ইউ ক্লিয়ার? তো এইভাবে প্রত্যেকটা বিষয় যদি আমরা জানি, কেন কথা বলতে পারবো না গ্রামারের? স্যার আমার একটু কনফিউশন আছে, একটু বলবো? বলেন, অবশ্যই বলেন, আজকে সবাই বলবেন। একটা আছে তারা ঝগড়া করছিল, হুম দে ওয়ার কোয়ারেল। না, দে ওয়ার কোয়ারেলিং, ঝগড়া করছিল, এটা তো কন্টিনিউয়াস টেন্স হবে। দে ওয়ার কোয়ারেলিং। কোয়ারলিং, হ্যাঁ, তারা ঝগড়া করছিল। তারপর ফর কামিং দ্য ট্রেন। না, বিফোর দ্য ট্রেন কাম বা কেম। এখানে আপনাকে একটা বিষয় বলে, আপনি তো অনেক একটা ভালো জায়গায় চলে গেছেন, এটা বোঝাতে গেলে আবার অন্য টাইমে অন্যদিকে যেতে হয়। অর্থাৎ এইগুলা, এই যে ট্রেন আসার আগে তারা ঝগড়া করিতেছিল, বা বাবা আসার আগে আমি চিঠি লিখিতেছিলাম, এই বাক্যগুলা কোন টেন্স? আগে আপনাকে টেন্স দেখতে হবে। এইগুলা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা যৌগিক বাক্য। হ্যাঁ, অবশ্যই যৌগিক বাক্য। এগুলো যৌগিক বাক্য, কিন্তু শোনেন, এগুলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইটা আমি টেন্সে গিয়ে আরেকবার বুঝাবো, তখন এখন মুখে 1 মিনিট একটু বুঝাই। আপনি বাক্যটা বলেছেন যে ট্রেন আসার পূর্বে বা ট্রেন আসার আগে তারা ঝগড়া করিতেছিল। তাহলে এই যে তারা ঝগড়া করিতেছিল, হ্যাঁ শোনেন, তারা ঝগড়া করিতেছিল, তারা যাইতেছিল, তারা খাইতেছিল, এইটুক কোন টেন্স তাই বোঝেন। এইটুক হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন দে ওয়ার বা দে, এখানে হ্যাড বিন দিতে হবে। দে হ্যাড বিন কোয়ারেলিং, তারা ঝগড়া করিতেছিল। কখন করিতেছিল? বিফোর দ্য ট্রেন কেম। হ্যাঁ, এই যে বুঝতে পেরেছেন, পরের অংশটুকু পাস্ট ইনডেফিনিট এবং প্রথম অংশটুকু পাস্ট পারফেক্ট এর নিয়ম হবে। এখানে হ্যাড বিন ব্যবহার করতে হবে। বাবা বাড়িতে আসার আগে আমি ভাত খাচ্ছিলাম, বা সে আসার আগে আমি অঙ্কটা করিতেছিলাম। তো এইটা আমি আজকে সময় থাকলে আবারও একটু শেষে ওই জায়গাটায় আমি যাব। অর্থাৎ পাস্ট পারফেক্ট। হ্যাঁ বলেন। আজকে শেষের 2 থেকে 5 মিনিট আমাদের এই যে ট্রান্সলেশনের ডে 4 ছিল, কিন্তু আমি কিছু আচ্ছা আচ্ছা যেমন সো ওই শীটটা দেখালে মনে হয় বা যাদের সলভ হবে। আপনি এটা 5 মিনিট এটা কন্টিনিউ করেন, আর 5 মিনিট ট্রান্সলেশন শীটটাই করলো। ঠিক আছে, ঠিক আছে, 5 মিনিট। আমি এখনো আমি রয়েছি ক্লাসে, আজকে আরো একটু সময় থাকবো, সমস্যা নেই। আপনি ওই যে টেন্সের ইয়েটা আমি দেখাই দিয়ে যাবো। হ্যাঁ, কি বলছেন বলেন বাবু? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু আপনার সমস্যা নাই, ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট ইউ উইল সি উইথ আওয়ার আদার স্টুডেন্টস। আপনি অন্য স্টুডেন্টদের সঙ্গে এটা দেখবেন, আপনার কাজে দিবে। তো দেখেন, এটা আমি দ্রুত পড়াই, ওই জায়গাটা তো যাবো, টেন্সের যে শীটটা। তো এইটা এখানে 4 নাম্বার রুলে বলা হচ্ছে, অক্সিলারি ভার্বের পরে পরে যে ভার্বটা বসবে মডাল অক্সিলারির পরে, ওইটা সর্বদা রুট ফর্মে বসবে, মনে রাখবেন। রুল 5-এ বলছে, বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, চিরন্তন সত্য হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে, সূর্য পূর্ব দিকে ওঠে। চিরন্তন সত্য হলে বাক্যটা সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, এতটুকু মনে রাখবো। চিরন্তন সত্য, 2 আর 2 যোগ করলে 4 হয়। সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, বরফ পানিতে ভাসে, এগুলো চিরন্তন সত্য, এগুলো সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে।
চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত সত্য। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। কি হবে? সম্রাট শাহজাহান বা এম্পিরর শাহজাহান বিল্ডস দা তাজ, বিল্ডস দা তাজ। এখানে আপনি যদি বিল্ড ব্যবহার করেন, বিল্ডের পাস্ট ফর্ম, তাহলে কিন্তু বাক্যটা ভুল হবে। কেননা এটা একটা ইতিহাস গড়ে দিয়ে গেছে, সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ বেগমের নামে তাজমহল তৈরি করে যমুনার সেই আগ্রায়, তাই না? একটা ইতিহাস। আর এই ইতিহাস কখনো পাস্ট টেন্সে হয় না। এটা যদিও পাস্ট টেন্স, সম্রাট আকবর বাংলা সাল চালু করেছিলেন। বাক্যটা এইভাবে লেখা থাকে না, সম্রাট আকবর বাংলা সাল। হ্যাঁ, সম্রাট আকবর বাংলা সাল চালু করেছিলেন। এটা তো পাস্ট টেন্সে করে দিবে যারা জানে না নিয়মটা। কিন্তু আপনারা তো নিয়মটা আমার কাছ থেকে শিখেছেন যে ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য বুঝালে এগুলো সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। দা সান রাইজেস ইন দা ইস্ট, প্রতিদিন সকালে পূর্ব দিকে ওঠে, এর কোনো ব্যত্যয় ঘটে না। হ্যাঁ, বরফ পানিতে ভেসে ওঠে, এটা তো একটা বৈজ্ঞানিক সত্য, তাই না? তাহলে এগুলো কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বাক্যগুলো গঠন করবো। দেখেন এগুলো আমরা পড়ে চলে যাই, কিন্তু কথা বলার সময় এগুলো আমাদের মাথায় আসে না, ব্রেনে আসে না। কেন আসে না? আমরা প্র্যাকটিস করতে পারি না। যখন ক্লাস করি তখন আমাদের ভিতরে একটা শক্তি ভর করে, মনে হয় যেন আজকেই আমি কথা বলতে পারবো, তাই না? কিন্তু আমরা পারবো, এটা আমাদের অভ্যাস করতে হবে, দিনের পর দিন, রাতের পর রাত। ইংলিশটা আপনি যখনই সময় পাবেন, ফেসবুকে না ঢুকে আপনি ইংলিশের ভিতরে ঢুকবেন। আপনি যখনই সময় পাবেন, আপনার অন্য কাজে সময় ব্যয় না করে ওই সময়টা ইংলিশে দিবেন, দেখবেন আপনার ডেভেলপ হবেই হবে। আর ইউ এগ্রি উইথ মি? না না না, ফেসবুক দেখলে কাজ হবে না। ফেসবুকে যত ইংরেজি থাকে ওখানে তো আপনি বিনোদন, ওখানে না না না, ও- ওখানে তো আপনি বিনোদন দেখছেন। হ্যাঁ। হুম। যাই হোক, তো ফেসবুক থেকেও শেখা যায় অবশ্যই। ফেসবুকে অনেক ইংলিশের পেজ আছে না, অনেক কিছু আছে, এগুলো থেকেও শেখা যায়। আপনি ওখান থেকে শিখবেন। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায়। হুম। ক্লিয়ার, দেখছেন? তাহলে আপনি ওই যে ওই ডিভাইসটা ব্যবহার করে ওইটা শিখতে পেরেছেন। এখন আমি বলছি যে বিনোদনের কাজে ব্যবহার না করে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো আপনি ইংলিশ শেখার কাজে ব্যবহার করবেন, দেখবেন ওই জায়গাটা আপনি ক্লিয়ার হয়ে গেছেন। তো দেখেন, আমি আরো একটু দূরে যেতে হবে আমাকে। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে এবং মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাঁ, অট টু, নিড টু, ডেয়ার টু, মাস্ট টু ইত্যাদি থাকলে এরপরে বি প্লাস পাস্ট পার্টিসিপল হয়। মনে রাখবেন, এই যে এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে মডাল অক্সিলারি ভার্বের পরে এই ক্যান, কুড এই থাকলে এরপরে বি হবে প্লাস পাস্ট পার্টিসিপল হবে। আমরা একটু এক্সাম্পল দেখি, যেমন ইট ক্যান বি ডান বাই ইউ। ইট ক্যান বি ডান বাই ইউ, এটার অর্থ কি? এটা তোমার দ্বারাই করা যেতে পারে বা তুমি এটা করতে পারো। এই যে ইউ ক্যান ডু ইট, এর মূল বাক্যটা কি জানেন? ইট ক্যান বি ডান বাই ইউ, এর মূল বাক্যটা হচ্ছে ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো। তো এটা যখন আমরা ইউ ক্যান ডু ইট, এটা আছে অ্যাক্টিভ মুডে আছে। ভয়েস চেঞ্জ দুই প্রকার না, অ্যাক্টিভে আছে। প্যাসিভে কি হবে? ইউ ক্যান ডু ইট, এটা হবে ইট ক্যান বি ডান বাই ইউ। ইট অর্থ ইহা, ক্যান বি ডান করা যেতে পারে বা হতে পারে বাই ইউ। অল দা ফ্রুটস কুড বি টেকেন, সকল ফলগুলো নেওয়া যেতে পারে। তারপর দেখেন, হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড টু, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেইভার ইত্যাদি এর পরে প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। কি বসে? প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে। যেমন আই লেট দেম ইউজ মাই শু, আমার জুতো জোড়া তাদেরকে ব্যবহার করতে দিয়েছিলাম। অর্থাৎ এই হ্যাড বেটার, উড বেটার, লেট, ডু নট, ডাজ নট, হ্যাঁ, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আই নিড নট ডু দা ওয়ার্ক, এই নিড নট এর পরে আপনি এখানে ডিড বসাতে পারবেন না, অর্থাৎ ওই ভার্বটার ডু ফর্মটা বসাতে হবে। কি বসাতে হবে? ডু, ওইটাকে আপনি ডুইং করতে পারবেন না, ডিড করতে পারবেন না। এই, হ্যাঁ, পাস্ট ফর্মে যেতে পারবে না। থ্যাংক ইউ। তো দেখেন, এই যে 7টা রুল পড়ালাম না, এই 7টা রুলের নিচে আরো রুল রয়েছে। ক্লাসটা আগামী ক্লাসে আমাকে স্মরণ করিয়ে দিবেন। এর প্রত্যেকটা রুল স্বর্ণের মতো দামি। এই যে বাক্যে 8 নাম্বার একটু দেখেন, বাক্যে হ্যাভ বা হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা অলরেডি টেন্সের কথা, কিন্তু বাক্যে হ্যাভ বা হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এই যে হ্যাজ রয়েছে না,
হ্যাজ থাকলে কি হয়? হ্যাজ থাকলে V3 বসে, মনে রাখবেন। হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা জিনিস থাকলে ভার্বের V3 বসে। দে হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খাইয়ে আছে, তারা ভাত খেয়েছে। অর্থাৎ বলা হচ্ছে বাক্যে হ্যাভ বা হ্যাজ থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যে ডান, ইটেন, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলিয়াছি। আমি একটা বাড়ি তৈরি করিয়াছি। আই হ্যাভ মেড এ হাউস, এই মেড কোন জায়গা থেকে এসেছে? মেক থেকে। কোথা থেকে আইছে? মেক থেকে। মেক, মেড, মেড। হ্যাঁ, এই ফর্মগুলো একটু মনে রাখবেন। দেখেন যেভাবে পরিশ্রম করে আপনাদেরকে বুঝাই দেই প্রত্যেকটা জায়গায়, আপনারা অন্য কোথাও একটু ভর্তি হয়ে দেখেন, অন্য কোথাও একটু ক্লাস করে দেখেন, এইটা এইভাবে কিন্তু পাওয়ার সম্ভাবনাটা খুবই কম। পাবেন না বললে আমাকে নিজেকে বড়াই করা হয়, অহংকার হয়ে যায়। কিন্তু এইভাবে পরিশ্রম করে খুব কম লোকেই পড়িয়ে দিবে। আপনাদের বিভিন্ন সময় আমি ফোনে বিভিন্ন সাপোর্ট দিয়ে থাকি। তো আপনারা এখান থেকে চেষ্টা করেন ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, এরপরেও যদি না পারেন ব্যর্থতাটা কিন্তু আপনাদেরই দাঁড়াবে। তো এইভাবে একটু চেষ্টা করব। এখন এই রুলগুলা, বাদ বাকি রুল আমি পরবর্তী ক্লাসে আরো দেখাবো। প্রেজেন্টেশন নিব এখন, এবং মিতা আপা যেটা বলেছে ওই শীটটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। হুম, এটা ছিল হচ্ছে টেন্স রিলেটেড স্যার, একটা issue। তো যাওয়ার পূর্বে আমি ছিলাম হ্যাঁ হ্যাঁ, সেই ইসে আসছি ওই আমি। কাজটা ওদের টেন্স আমি রিলেটেড ছিল। শর্টটা করছি, আমি এর বেশি করতে পারবো না। থ্যাংক ইউ। আপনি আপনার মা অসুস্থ, এর ভিতরেও যে কয়েকটি করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। হ্যাঁ, আগামী আগামী ইয়ার ক্লাস কোনো হোমওয়ার্ক হ্যাঁ আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, আইডেন্টিফাই করে দিচ্ছি। আপা ভালো প্রশ্ন করেছেন। আগামী ক্লাসের হোমওয়ার্ক থাকবে ডেইলি অ্যাক্টিভিটি। যেমন আপনি অফিসে যান না, আজকে অফিসে গিয়েছিলেন, এখন মনে করেন আপনি অফিসে যান না, আগামীতে মে দিবসে ছুটি আছে, তো আপনি বাসায় সারাটা দিন কি কি করেছেন এক্সাক্ট সেইগুলো আমাকে বলবেন। নট বেঙ্গলি, ইন ইংলিশ, ইংরেজিতে বলবেন। স্যার, আমি 5:30টায় ঘুম থেকে উঠেছিলাম, আমি অজু করেছিলাম, আমি ফজরের নামাজ পড়েছিলাম, আমি বাইরে হাঁটতে গিয়েছিলাম, সেখান থেকে এসে নাস্তা করেছিলাম, আমার ছেলেকে স্কুলে এগিয়ে দিতে গিয়েছিলাম, সেখান থেকে এসে আমি একটু বিশ্রাম নিয়েছিলাম, তারপর আমি আমার বাড়ির কাজ করতে শুরু করেছিলাম। অর্থাৎ ডেইলি অ্যাক্টিভিটিজের উপরে আপনাদের ব্যাচের হোমওয়ার্কটা দিলাম, ঠিক আছে? এই ডেইলি অ্যাক্টিভিটিজ আপনি সারাদিন ঠিক যা যা করেন সেইগুলা প্রয়োজনে আগে বাংলায় বলবেন, তারপর ইংলিশে বলবেন। আপা, ক্যান ইউ হিয়ার মি? ইট ইজ ইয়োর হোমওয়ার্ক। আমার সেই মতো টাকা নেই। হ্যাঁ, শুনতে পারছেন? আমি হোমওয়ার্ক দিয়েছি কিন্তু। জি জি স্যার। অর্থাৎ আপনার ডেইলি অ্যাক্টিভিটি, আপনার ওখানে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, যাই হোক। তো আমরা এখানে দেখি। কিন্তু যাতে না যে আমার আইপিএস ও বাসায়, বাট জানি না। আপা, এটা সমস্যা হচ্ছে আপনার ওই ওয়াইফাই তে ডিস্টার্ব করছে। আপনি একটা নেটের প্যাকেজ কিনবেন আপনার ফোনে, যে সিম কার্ড আছে না, গ্রামীণ বাংলা লিংক। থেকে স্যার আমার হচ্ছে যে ফোনে আমার হচ্ছে যে প্রায় 6 মাসে আমার 15,000 করে টাকা দিয়ে দেয় 6 মাসের জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু ইন্টারনেট চালার জন্য স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবং আমার মাঠ পর্যায়ে যারা কাজ করে তাদের সাথে কমিউনিকেশন করার জন্য। আচ্ছা আচ্ছা। কিন্তু সেই আমার ওই সিমও স্যার নেটওয়ার্ক পাচ্ছে না। ও, তাহলে তো এটা মনে হয় ওখানে কারিগরিগত কোনো ত্রুটি হচ্ছে। দেখেন, এটা আগামী ক্লাসে আশা করি ঠিক হয়ে যাবে। ইট উইল বি রিপেয়ার্ড ইন দ্য নেক্সট ক্লাস, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো, থ্যাংক ইউ। তো দেখেন এইখানে আমরা, মিতা আপা বিশেষ করে খেয়াল করেন, এই যে ডে 4, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম। এটা কোন টেন্স, কে বলবেন? এনিওয়ান ক্যান সে। সূর্য অস্ত যাওয়ার, আমি এটা বলেছি। হ্যাঁ, কি হবে তাহলে বলেন? I have been walking before the sunset. হ্যাঁ, এটা হয়েছে আপনার। সবাই একটু ভালোভাবে শুনেন। আই হ্যাড বিন ওয়াকিং বিফোর দ্য সানসেট, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম। এবার ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল, কি হবে? দে ওয়ার কোয়ার্লিং। এটা বলতে ভাই আমি they had been হ্যাঁ, falling হ্যাড বিনটা বেশি ভালো হবে। before দে, the ইয়েস, হ্যাড বিনটা বেশি পারফেক্ট। দে হ্যাড বিন কোয়ার্লিং বিফোর দ্য ট্রেন কেম। কাম হবে না, কেম হবে। তারপর ঘুমাবার আগে তিনি একটা বই পড়িতেছিলেন, কি হবে? হি হ্যাড বিন they রিডিং। had been রিডিং, reading. হ্যাঁ, রিডিং এ বুক, একটা বই। রিডিং এ বুক বিফোর স্লেপ্ট। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এ বুক হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে আপনার না, বিফোর ইংরেজি তো হচ্ছে পূর্বে, পূর্বে মানে তো আগে, আফটার মানে তো পরে। যদি এখানে পরে লেখা থাকতো তাহলে আপনি আফটার দিতেন। বুঝতে পেরেছেন? এখানে আগে লেখা রয়েছে, আগে ইংরেজি বিফোর, পূর্বে যা আগেও তাই, একই বাংলা, শুধু একটু শুনতে আলাদা। পূর্বে যা আগেও তাই। করিম বাঁশি বাজাবে, করিম উইল প্লে অন দা ফ্লুট। হ্যাঁ, প্লে অন দিতে হবে, প্লে অন, প্লে।
হ্যাঁ, না উইল বি কেন বসবে, এটা তো ফিউচার ইনডেফিনিট, এখানে উইল বসবে। ফিউচার ইনডেফিনিটে যদি কন্টিনিউয়াস থাকতো, করিম বাঁশি বাজাতে থাকবে, তখন উইল বি হতো। করিম উইল প্লে অন দিতে হবে, প্লে অন মানে বাজানো, প্লে অন দা ফ্লুট। রনি ডাক্তার হবে, মিতাফা বলেন রনি ডাক্তার হবে। রনি উইল বি আ ডক্টর, এ দিতে হবে, রনি উইল বি এ ডক্টর। এখানে সে একজন ডাক্তার হবে। তোমরা এখন লিখিবে, বলেন ইউ উইল রাইট নাও, ঠিক আছে, 1 ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, এটা এখানে একটা ইট আনতে হবে, এখানে একটা ইট আনতে হবে। হুম, হ্যাঁ, এখানে লিখতে হবে ইট উইল টেক অ্যান আওয়ার বা 1 আওয়ার। হ্যাঁ, ইয়েস, আওয়ার্স না আওয়ার হবে, ইট উইল টেক অ্যান আওয়ার বা 1 আওয়ার। আমি শিক্ষক হইব, আই উইল বি, আই উইল বি এ টিচার। হ্যাঁ, এইবার ঠিক আছে, আর্টিকেল এ দিতে হবে। আমি আগামীকাল খুলনায় যাব, টু দিতে হবে, আই উইল গো টু খুলনা টুমরো, আই উইল গো টু খুলনা টুমরো। হ্যাঁ, তুমি পরীক্ষায় পাশ করবে, ইউ না ইউ উইল পাস ইন দা এক্সাম। শহীদ আমার জন্য অপেক্ষা করবে, শহীদ একজনের নাম, কি হবে? শহীদ উইল, হ্যাঁ যদি বলি শহীদ আমার জন্য অপেক্ষা করবে না, শহীদ উইল নট ওয়েট ফর মি, অর্থাৎ উইলের পরে শুধু একটা নট যোগ করবে না, আর কিচ্ছু না। তাহারা সৎ হইবে, না দে উইল বি অনেস্ট, দে উইল বি অনেস্ট, বি মানে হওয়া, তাহলে তারা সৎ হইবে, দে উইল বি অনেস্ট, বি দিতে হবে, বি মানে হওয়া, দে উইল বি অনেস্ট, এখানে বিটাই হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ, তারা সৎ হবে, হইবে মানে হবে, তাহলে দে উইল অনেস্ট এটা হয় না, দে উইল বি অনেস্ট, তারা সৎ হইবে। তাহারা আমাকে সাহায্য করবে, কি হবে? দে উইল হেল্প মি, হ্যাঁ দে উইল হেল্প মি এইটা হবে, তারা আমাকে সাহায্য করবে। তারা আমাকে সাহায্য করবে না, তারা কি আমাকে সাহায্য করবে, তারা কি আমাকে সাহায্য করবে? উইল দে হেল্প মি, উইল দে হেল্প মি। আর তারা কি আমাকে সাহায্য করবে না, ওন্ট দে হেল্প মি, ওন্ট দে হেল্প মি। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে। এটা পারিনি। হ্যাঁ, এখানে হবে না, না 1 আওয়ার্স না, সেখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে, লেখেন সবাই। ইট উইল টেক 1 আওয়ার টু রিচ দেয়ার, ইট উইল টেক 1 আওয়ার, 1 ঘন্টা সময় লাগবে। এখানে যেখানে কোনো সাবজেক্ট না পাওয়া যায় সেখানে ইট আনতে হয়, মনে রাখবেন। বৃষ্টি হচ্ছে, এখানে কি হবে? ইট ইজ রেইনিং, কি হবে? ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কি এটা তো সাবজেক্ট না, সাবজেক্ট এখানে ইট। ওই যে বললাম না, আমাদের গ্রামে একটি নদী আছে, আমাদের গ্রামে একটি মসজিদ আছে, এই যে আছে নাই ছিল ছিল না, ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার, এইটার ক্লাসটা নিব, বুঝতে পারবেন। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা সময় লাগবে, ইট উইল টেক 1 আওয়ার টু রিচ দেয়ার। না ইট উইল টেক, টি এ কে, ইট উইল টেক টু রিচ হেয়ার, হ্যাঁ টু, হ্যাঁ টি ও টু, টু, হ্যাঁ ইট উইল টেক 1 আওয়ার টু রিচ দেয়ার। সে ইংরেজি শিখবে না, দেখেন দ্রুত, সে ইংরেজি শিখবে না। তাহলে শোনেন, এই বাক্যটা আগে, এই বাক্যটা আগে অ্যাফার্মেটিভ করেন, সে ইংরেজি শিখবে, হি উইল লার্ন ইংলিশ। আর সে ইংরেজি শিখবে না, হ্যাঁ হি উইল নট, এই যে শিখে গেছেন। শোনেন, সূত্রটা অ্যাপ্লাই করবেন, যদি কখনো কোনো বাক্যের নেগেটিভ করতে অসুবিধা হয় আগে অ্যাফার্মেটিভ করে দিবেন, দেখবেন নেগেটিভ অটোমেটিকলি হয়ে গেছে। ওই বাক্যে অ্যাফার্মেটিভ করতে গিয়ে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে ওর পরে নট যোগ করে দিবেন, নেগেটিভ হয়ে যাবে। হি উইল লার্ন ইংলিশ, হি উইল নট লার্ন ইংলিশ। তারা তোমাকে বিরক্ত করবে না, কি হবে? দে ওন্ট ডিস্টার্ব ইউ, অথবা উইল নট ইজ ডিস্টার্ব ইউ, উইল নট কে আমরা কি বলবো? ওন্ট, কি বলবো? ওন্ট। তারা গোলমাল করবে না, হ্যাঁ দে উইল নট মেক এ নয়েজ, নো নো, দে উইল নট মেক এ নয়েজ, তারা গোলমাল করবে না, দে উইল নট মেক এ নয়েজ।
মিতা আপা আজকে একটা ভালো কথা বলেছেন, প্রত্যেকদিন শেষে এইগুলা দেখাই দিব, এর পরের দিন ডে 5 করবেন। হুম। শব্দ কর জোরে। আপা শাউট মানে হচ্ছে চিৎকার করা, হ্যাঁ, ডোন্ট শাউটিং, চিৎকার করো না, ইয়েস। আর গোলমাল, ইয়েস, নয়েজ, হ্যাঁ একদম ঠিক বলেছেন। আচ্ছা, তারা বলেন চান। যে আমরা হচ্ছে মেক স্টোরি বানার জন্য যে ইউজিং ফর্ম বা ভার্ব গুলো যে আমরা ইউজ করি, হ্যাঁ, আসলে কোন জায়গায় কোন ভার্ব গুলো হবে, তা ভার্ব গুলোর জন্য স্যার মনে হয় আপনাদের কোন একটা পেজ আছে, থাকতে পারে। আছে আছে। হ্যাঁ, তো ওইটা যদি স্যার আমাকে একটু দেন। আজকে যেমন স্যার আমি আপনার হচ্ছে কিছু কাজ পেপার আমি অফিস থেকে প্রিন্ট করে নিয়ে আসছি, যে 3 দিন বাসায় যেহেতু আমি থাকবো, এই 3 দিন একটু সুযোগ হবে পড়ার। আসলে একরকমের সুন্দর সুন্দর। সুযোগ হয় না স্যার। দিব। আর 3 দিন ছুটি আছে তো, একটা লং ছুটি মে দিব, আর শুক্র শনি। তো আপনি আমার হোয়াটসঅ্যাপে এটা লিখে দেন, আমি পাঠাই দিব, না মনে থাকে না, অনেক রকমের চাপে থাকি তো। এটা হোয়াটসঅ্যাপে লিখে দেন, আমি আপনাকে দিয়ে দিব, সবাইকে দিব গ্রুপে। হ্যাঁ হ্যাঁ। আমরা ভারতগুলো যদি জানি তাহলে হয়তো আমাদের ইংলিশ আসলে বলা মনে হয় খুব ইজি হয়ে যাবে। যাবে যাবে, অবশ্যই যাবে। তো এটা আমার হোয়াটসঅ্যাপে। হ্যাঁ। 3 মাস আগে আমার এই যে ছোট ছোট ভার্ব গুলো, হ্যাঁ, ইংলিশের এই যে ওয়ার্ড গুলো বা ইয়েগুলো, এগুলো আমি বলতে পারতাম না স্যার। কিন্তু এখন ওই যে আমি যে সেক্টরটাতে থাকি স্যার, এই সেক্টরে সবাই ইংলিশ, যেমন মিতাপা বলেছে, একবারে টপ টু বটম সবাই ইংলিশ বলতে হয় স্যার। আপনি আর সবাইকে ইংলিশ বলতে। একটি মাস আমার সঙ্গে লেগে থাকেন, আপনি এই যে যেটা বললেন আমার শুনে খুবই ভালো লাগলো, যে আমি 2 মাস আগেও এই ছোট ছোট ইংরেজি বলতে পারতাম না, এখন বলতে পারি। আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, আর একটি মাস একটু অপেক্ষা করেন। আসলে দেখেন, যে কাজ আপনার এখন প্রায় 40 আপ বয়স, তো আপনি 40 বছরেও যা হয়নি, বা 35 বছর আমি ধরে নিলাম, তো এই বয়সে আমরা 35 বছরের কাজ কি 3 মাসে করা সম্ভব? তারপরও আমরা সম্ভব। কিন্তু এখন চর্চা করেন, এখন আবার অনেক সেই পর্যায়ে চলে যাবেন। এখন আবার আবার পারবেন, আমি আশা করি এটা আল্লাহর রহমতে আপনি পারবেন। হুম, হুম, আমাদের যদি একজন হচ্ছে পেয়ার কোডিং থাকে, হুম, তো হুম, মানে আমাদের কনভারসেশন গুলো আসলে টকিং করার, তাহলে আরো ইজি হয়। আসলে আমাদের ওইভাবে পেয়ার কোডিং আসলে মিলানো বা তাদের সাথে সময়টা অ্যাডজাস্ট করা বা কারো কনভেনিয়েন্ট টাইমটা মানে ম্যানেজ করা খুবই স্যার হচ্ছে ডিফিকাল্ট। দেখি এটা আগামী কয়েকদিন পরে থেকে শুক্রবারে আমি আপনাদের, প্রত্যেক শুক্রবারে তো সবার ছুটি থাকে, দুপুরের দিকে একটা সেশন করব, অর্থাৎ আগামী শুক্রবার এঠারে এই মানে কনভারসেশন হবে 1-1.5 ঘন্টা ধরে, যে যার মতো করে কথা বলবো এখানে। এই যে কনভেনিয়েন্ট টাইমটা সবাই শুক্রবারে দিবে, সে একটা টাইম হয়তো দুপুর 1টা বা 2টা বা 3টা, ওই টাইমে আমরা কথা বলার চেষ্টা করব। তো দেখেন, আমরা আরো কয়েকটা সেন্টেন্স বাকি আছে, তারা গোলমাল করবে না, এটা হয়ে গিয়েছে। তারা আজ রওনা হবে না, কি হবে? দে উইল নট স্টার্ট ফর টুডে। স্টার্ট ফর, রওনা হওয়া। তারপর কি? সে কি মিথ্যা বলবে? উইল হি স্পিক দা লাই? উইল হি স্পিক এ লাই? সে কি একটা মিথ্যা বলবে? তুমি কি স্কুলে যাবে? 20 নাম্বার, দেখেন 20। তুমি কি স্কুলে যাবে? ইয়েস। উইল ইউ গো টু স্কুল? আমি কি স্কুলে যাব? উইল আই গো টু স্কুল? পরে কিন্তু জিজ্ঞাসাবাদক চিহ্ন দিবেন। তুমি কি নাস্তা খাবে? উইল ইউ ইট রাইস? উইল ইউ ইট, হ্যাঁ, উইল ইউ ইট ব্রেকফাস্ট, অথবা উইল ইউ টেক ব্রেকফাস্ট। এখানে ব্রেকফাস্ট মানে নাস্তা, উইল ইউ টেক ব্রেকফাস্ট তাই দেবেন। আমরা কি, হ্যাঁ হ্যাভ দিলেও হবে। না, এখানে ইটেন আবার টিফিন এত সব কেন? এত ঝামেলা করার দরকার নেই তো। তুমি কি নাস্তা খাবে? তুমি নাস্তা খাবে, এর ইংরেজি কি? ইউ উইল টেক অথবা ইউ উইল ইট ব্রেকফাস্ট। তুমি কি নাস্তা খাবে? উইল ইউ টেক ব্রেকফাস্ট। সহজে হয়ে গেল। এখানে ইটেন কেন আসবে? ইটেন তো V3 পারফেক্ট টেন্স হলে ইটেন আসতো। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে, লিখে নেন। উইল ইউ টেক ব্রেকফাস্ট। আমরা কি খেলা দেখবো? উইল উইল উই ওয়াচ দ্য গেম? উইল উই ওয়াচ দ্য গেম? আমরা কি খেলা দেখবো? তুমি কি একটা গান গাইবে? উইল ইউ সিং এ সং? সে কি কাজটা শুরু করবে? উইল হি স্টার্ট দা ওয়ার্ক? সবগুলা প্রেজেন্ট, সরি, ফিউচার ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ। সে কি কাজটা শুরু করবে? উইল হি স্টার্ট দা ওয়ার্ক? সে কি কাজটা শুরু করবে?